আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় রয়েছে সরকারের বিভিন্ন রূপ যে চ্যাপ্টারটা রয়েছে তার দ্বিতীয় ক্লাস করব, অর্থাৎ পার্ট 2। ওকে, তো চলো শুরু করা যাক। এর আগের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের সরকার নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমরা গণতন্ত্র নিয়ে আলোচনা করব। ওই যে বিভিন্ন ধরনের সরকার নিয়ে আলোচনা করেছিলাম তার পার্টিকুলার এক একটা নিয়ে, যেগুলো সাধারণত তোমাদের সিলেবাসে রয়েছে। তিনখানা তোমাদের সিলেবাসে রয়েছে, কি কি? সর্বগ্রাসী, গণতন্ত্র আর কর্তৃত্ববাদ। এই যে তিনখানা রয়েছে, এই তিনটের মধ্যে আজকে একটা করব, সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র নিয়ে যত প্রবলেম সমস্ত আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করে নেব, ঠিক আছে? পুরো কনসেপ্ট ক্লিয়ার করে নেব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরু ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো চলো। তো আজকে কি থাকছে? তৃতীয় অধ্যায়, সরকারের বিভিন্ন রূপ, তাই না? মূল বিষয় আমাদের কি আজকে? গণতন্ত্র, অর্থাৎ ডেমোক্রেসি কি, ঠিক আছে? দ্বিতীয় সেমিস্টার পার্ট 2। আমাদের আজকের গল্পের বিষয় কি থাকবে? যে হোয়াট ইজ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্র কি, গণতন্ত্রের বৈশিষ্ট্য, গণতন্ত্রের বিভিন্ন রূপ, যার মধ্যে আমরা দেখব যে বিশেষ করে প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্র, আর কেউ কেউ আবার যে আরো দুখানা গণতন্ত্রের কথা বলে, উদারনৈতিক এবং সমাজতান্ত্রিক, সেটাও দেখবো এখানে। তারপরে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাগুণ, অর্থাৎ দোষ গুণ বলো বা পক্ষে বিপক্ষে যুক্তি বলো, সেটা দেখব। আর গণতন্ত্রের সাফল্যের শর্ত দেখব, মানে গণতন্ত্র সাফল্য মণ্ডিত করতে গেলে কি করা উচিত, ওই জিনিসগুলো। আর গণতন্ত্রের ভবিষ্যৎ কি, এই জিনিসগুলো আমরা দেখব। তো চলো শুরু করি। প্রথমে দেখো, গণতন্ত্র কি। আমরা সাধারণত এক কথায় বলতে পারি গণ এবং তন্ত্র। তন্ত্র বলতে আমরা কি? শাসন বুঝি, তাই না? আর গণ বলতে জনগণ বুঝি, তাই না? অর্থাৎ জনগণের শাসন, মানে জনগণের দ্বারা যে শাসন ব্যবস্থা গড়ে ওঠে সেটাই গণতন্ত্র। আমরা আগের দিন দেখেছিলাম যেই শাসন ব্যবস্থায় ক্ষমতা কার কাছে থাকে বা ক্ষমতার উৎস যদি জনগণ হয় বা সবাই হয়, সেটা কি হবে? ডেমোক্রেসি হবে বা গণতন্ত্র হবে, তাই না? দেখো, এই যে গণতন্ত্র কথাটা রয়েছে, এর ইংরাজি কথা হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি, এই যে ডেমোক্রেসি, CRACY, তাই তো? ডেমোক্রেসি, এই ডেমোক্রেসি এটা একটা ইংরেজি শব্দ যার অর্থ গণতন্ত্র, এবং এটা অ্যাকচুয়ালি এসছে গ্রিক শব্দ থেকে, ঠিক আছে? গ্রিক শব্দ, দুখানা গ্রিক শব্দ, একটা হচ্ছে ডেমোস, ঠিক আছে? একটা এসছে ডেমোস, আর একটা এসছে ক্রেটাস থেকে, কার্টোস, ঠিক আছে? এই যে ডেমোস কথার অর্থ হচ্ছে জনগণ, ঠিক আছে? এবং ক্রাটোস কথার অর্থ হচ্ছে শাসন, ঠিক আছে? অর্থাৎ জনগণের শাসন। আমরা শব্দ থেকেই বুঝতে পারছি যে ডেমোক্রেসি বা গণতন্ত্র বলতে একরকম আমরা কি বলছি? জনগণের শাসন। এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? দেখো, বিভিন্ন তাত্ত্বিকরা এই যে গণতন্ত্রকে সাধারণত দুখানা অর্থে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে সংকীর্ণ অর্থে, আর একটা ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে যারা বলছেন তারা কি বলছেন? সংকীর্ণ অর্থে বলছেন যে দেখো, গণতন্ত্র হলো জনগণের শাসন, অর্থাৎ জনগণ শাসন করবে, ঠিক আছে? জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারাই একরকম শাসন করবে, অর্থাৎ একরকম জনগণের দ্বারাই শাসন হবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। হয় জনগণ সরাসরি গিয়ে শাসন করবে, অথবা সে কাউকে একজনকে চুজ করবে যে না, এই নাও, তোমাকে আমি চুজ করে দিলাম, তুমি আমাদের হয়ে কাজ করো, তুমি আমাদের উপরে শাসন করো, এইরকম। এটা হচ্ছে সংকীর্ণ মতবাদ, ঠিক আছে? যারা সংকীর্ণ ধারণার বা সংকীর্ণ অর্থে গণতন্ত্রকে ব্যাখ্যা করেছেন তারা এই কথা বলছেন, ঠিক আছে? যেরকম আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন, তিনি একটা কথা বলেছিলেন, তিনি একদিন একটা বক্তৃতা দিতে গিয়ে তিনি একটা কথা বলেছিলেন যে গণতন্ত্র বা শাসন হচ্ছে বা সরকার হচ্ছে অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অর্থাৎ জনগণের শাসন, জনগণের দ্বারা শাসন, জনগণের জন্য শাসন। এখন এই কথাগুলো বুঝতে আমাদের একরকম অসুবিধা হচ্ছে, তাই না? দেখো, জনগণের শাসন বলতে জনগণই হলো সরকারের উৎস, অর্থাৎ জনগণই অ্যাকচুয়ালি সরকার। সে হয় নিজে শাসন করছে অথবা অন্য কারো দ্বারা শাসন করাচ্ছে, কিন্তু যার দ্বারা শাসন করাচ্ছে তাকে কে চুজ করছে? এই জনগণই। তাই বলছে জনগণের শাসন। ক্লিয়ার? দেখো, মোনার্কিতে কি হতো? জনগণকে চুজ করতো, তুমি রাজা হবে বা তুমি রানী হবে, এমন তো নয়, তাই না? কিন্তু ডেমোক্রেসিতে কি হচ্ছে? জনগণই চুজ করছে। ক্লিয়ার? এটাই বলা হচ্ছে জনগণের শাসন। আবার কি বলছে? জনগণের দ্বারা শাসন, অর্থাৎ
বলছে জনগণের দ্বারা শাসন বলতে এই যে লিঙ্কন বোঝাতে চাইছেন যে জনগণই শাসন ব্যবস্থা চালাবে, জনগণই শাসন করবে, অর্থাৎ একরকম বলতে পারি জনগণের মধ্যে থেকে কাউকে চুজ করা হবে এবং তারাই জনগণের প্রতি পুরো বৃহৎ সমাজের বৃহৎ জনগণের মধ্যে একজন হয়ে বা বৃহৎ জনগণের প্রতিনিধি হয়ে সে কি করবে, শাসন কার্য চালাবে। অর্থাৎ একরকম ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জনগণের দ্বারাই শাসন হচ্ছে, তাই না? নেক্সট আরেকটা কি বলছে, জনগণের জন্য শাসন। জনগণের জন্য শাসন বলতে এই লিঙ্কন বোঝাতে চাইছেন যে দেখো যে সরকার রয়েছে সে একরকম জনগণের কল্যাণের জন্যই কাজ করবে, সে কোনো পার্টিকুলার গোষ্ঠী বা কোনো সংস্থা বা কোনো শ্রেণীর জন্য কাজ করবে না, সে সম্পূর্ণ জনগণের জন্য কাজ করবে। যদি সে পুঁজিপতিদের জন্য কাজ করবে, সে শ্রমিক শ্রেণীর জন্যও কাজ করবে, একরকম দরিদ্র শ্রেণী, পুঁজিপতি শ্রেণী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বিভিন্ন জাতির জন্য, সবাইকার জন্যই কাজ করবে। এমন নয় পার্টিকুলার একজনের জন্য কাজ করবে বা একটা গোষ্ঠীর জন্য, একটা ধর্মের জন্য, এমন নয়। এমন যদি হয় সেটা ডেমোক্রেসি নয়, একরকম আমরা বলতে পারি। ঠিক আছে, এটা কে বলতে চাইছে, লিঙ্কন। বোঝা গেল? এটা হচ্ছে সংকীর্ণ অর্থে যারা বলছে তারা একরকম, তাহলে আমরা কি বলতে পারছি যে সংকীর্ণ অর্থে যারা বলছে তারা বলতে চাইছে যে জনগণই সরাসরি বা জনগণই পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে কি করবে, সরকার পরিচালনা করবে। ঠিক আছে, আর যারা ব্যাপক অর্থে বলতে চাইছে তারা গণতন্ত্র বলতে এটা বোঝাচ্ছে যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা বা শাসন ব্যবস্থা যেখানে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা হবে। অর্থাৎ জনগণ এমন একটা সমাজের অংশ হবে বা এই শাসন ব্যবস্থা এমন একটা সমাজ ব্যবস্থা হবে যেখানে নারী, পুরুষ, ধনী, দরিদ্র, ধর্ম, জাতি নির্বিশেষে, বংশ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে। ঠিক আছে, দেখো এমন নয় পুঁজিপতি শ্রেণী একটু তুলনামূলক শক্তিশালী বলে, ওদের কাছে টাকা আছে বলে তো ওরা সুযোগ সুবিধা বেশি পাবে, এমন নয়। দরিদ্র, ধনী, যাই হও তুমি, তোমার সমান সুযোগ রয়েছে, সমান অধিকার রয়েছে। এমন নয় যে ওদের এক্সট্রা মানে সুযোগ সুবিধা রয়েছে আর তোমার কোনো সুযোগ সুবিধাই নেই, এমন নয়। সবাই সমান সুযোগ সুবিধা পাবে, আইনের চোখেও একরকম তোমরা সবাই সমান হবে। এটা বলতে চাইছে কারা, ব্যাপক অর্থে যারা ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, তো আমরা একরকম সাধারণভাবে বলতে পারি যে গণতন্ত্র এমন একটা বিষয় যেখানে জনগণ শাসন করছে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভাবে। হতে পারে তারা কি সরাসরি শাসন করছে, অথবা তারা কাউকে চুজ করছে করে শাসন করার পারমিশন দিয়ে দিচ্ছে তাদের উপর। এটাই হচ্ছে গণতন্ত্র। ক্লিয়ার? আশা করছি গণতন্ত্র কি বলতে কি বোঝাচ্ছে সেটা বোঝা গেছে, তাই না? খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। নেক্সট কি বলছে, এই যে গণতন্ত্র তো রয়েছে, গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে, তাই না? আমরা দেখো শ্রেণী বিভাগে পরে আসছি, আমরা বলেছি যে কি কি নিয়ে আলোচনা করবো, তাই না? দেখো এই যে গণতন্ত্রের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যেরকম জনগণের সার্বভৌমিকতা। জনগণের সার্বভৌমিকতা বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি সার্বভৌমিকতা বলতে চূড়ান্ত ক্ষমতা, তাই না? একরকম এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার নির্বাচন বা সরকারের প্রতিনিধি নির্বাচন থেকে শুরু করে সরকারের বিভিন্ন বিষয় সম্পর্কে মেন ক্ষমতার উৎস কে হবে? জনগণ ভোট দিয়ে প্রতিনিধি চুজ করছে, অথবা সরাসরি গিয়ে তারা শাসন করছে, বা কোনো দেখা গেল যে প্রতিনিধি চুজ করা হয়েছে সেই প্রতিনিধি কোনো রকম ভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কার হাতে রয়েছে? জনগণের হাতে। ওই জন্যই দেখো না যে ভোটের সময় কাকা, চাচা, দাদা একটু ভোটটা দেবেন, আমাদের টিমকেই দেবেন, এই কথাটাই বলে। যদি এমন না হতো যে তারা নিজেরাই সরকার গঠন করে নিতে পারতো, তাহলে কি করতো? এইভাবে এসে বলতো না আমি পশ্চিমবঙ্গকে ইংল্যান্ড বানিয়ে দেবো, বলতো না ভারতকে ইতালি বানিয়ে দেবো, এমন বলতো না, তাই না? কেন বলছে? কারণ এই যে আমাদের মতো সাধারণ জনগণদেরকে কি বোকা বানাতে চাইছে একরকম পলিটিক্যাল পার্টিগুলো, হ্যাঁ কি না? কিন্তু দেখো এই যে বোকা টোকা এইসব কথা বলছি, এগুলো অ্যাকচুয়াল ধারণার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওরা এসে বলছে। ঠিক আছে, আমরা জনগণ যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী মেয়েদের ক্ষেত্রে। যাই হোক, আমরা আগে যাই নেক্সট বৈশিষ্ট্যে। রাজনৈতিক সাম্য বলতে রাজনৈতিক ক্ষেত্রে এই গণতন্ত্রেই একমাত্র আমরা বলতে পারি রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা হয়। যেরকম নারী পুরুষ নির্বিশেষে ভোট দিতে পারে, তাই না? হ্যাঁ, যদিও সেই প্রাচীনকালে গণতন্ত্র, যখন গ্রিসে গণতন্ত্র ছিল, ওখানে মেয়েদের ভোটাধিকার ছিল না, কিন্তু বর্তমানে আধুনিক ক্ষেত্রে এই গণতন্ত্রে কি নারী পুরুষ জাতি ধর্ম ভাষা নির্বিশেষে বংশ নির্বিশেষে সবাই ভোটাধিকার পায়, ভোট দিতে পারে। ইভেন তারা ভোটে নির্বাচন হওয়ার জন্য দাঁড়াতে পারে, যে আমি নির্বাচিত হব, আমি ভোটে দাঁড়াবো, ঠিক আছে, হতে পারে, সমস্ত সুযোগ তাদের রয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি কাজেও নিযুক্ত হতে পারে, হ্যাঁ কিনা? ক্লিয়ার? নেক্সট আসছে আইনের অনুশাসন। আইনের অনুশাসন বলতে কি বোঝাচ্ছে? আইনের দ্বারা শাসন হওয়া।
অর্থাৎ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ওই যে প্রতিনিধিরা যে আইন তৈরি করছে বা জনগণ যে আইন তৈরি করছে, সেই আইন সবাইকার জন্য প্রযোজ্য, এইটা বোঝাতে চাইছে। ঠিক আছে, নেক্সট কি বলছে, প্রতিনিধিত্বমূলক সরকার। অর্থাৎ যেরকম আমরা যদি বড় রাষ্ট্র যেগুলো রয়েছে আমাদের ভারতবর্ষের মতো বড় রাষ্ট্র, সেখানে তো প্রত্যক্ষ গণতন্ত্র হওয়া সম্ভব নয়, ঠিক আছে, কার্যকর হওয়া সম্ভব নয়, সেখানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র অ্যাকচুয়ালি দেখা যায়। অর্থাৎ জনগণ কি করছে, তার জন্য একটা প্রতিনিধি চুজ করছে, করে বলছে আমার উপর শাসন করো, এটাই হচ্ছে প্রতিনিধিত্বমূলক। এই যে প্রতিনিধি চুজ করে তাকে শাসন করার যে দায়িত্ব দিয়ে দেওয়া, এইটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক সরকার। মানে সরাসরি তো গিয়ে সরকার গঠন করছে না জনগণ, পরোক্ষভাবে করছে, একটা প্রতিনিধি চুজ করে তারপরে সরকার গঠন করছে, তাই না? এই জিনিসটা বোঝাতে চাইছে। আমরা কি গণতন্ত্রের বৈশিষ্ট্য বলছি এগুলো, আমরা পরবর্তীতে আরো আসবো। আমরা আজকে যা আলোচনা করব পুরোটা গণতন্ত্রের ওপর। ঠিক আছে, নেক্সট জনপ্রতিনিধি নির্বাচন। ওই যে জনগণ একজন প্রতিনিধি চুজ করছে, তাই না? একজন নির্বাচন করছে, একজন, এই তুমি যাও আমার তরফ থেকে, আমাদের এই এলাকার তরফ থেকে তুমি সর্বে সর্বা, তোমার উপরে সমস্ত দায়িত্ব দিয়ে দিলাম, তুমি যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেবো, এরকম একটা ব্যাপার, লিডার চুজ করা যাকে আমরা বলছি। তারপরে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোট অধিকার। অর্থাৎ সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোট অধিকার বলতে আমরা একটা নির্দিষ্ট বয়স, বিশেষ করে ভারতের ক্ষেত্রে 18 বছর বয়স এবং পৃথিবীর বেশিরভাগ দেশের ক্ষেত্রে 18 বছর বয়সের ওপরে যারা রয়েছে তারা ভোটদান করতে পারবে, নারী পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে। ঠিক আছে, এই যে জাতি ধর্ম নারী পুরুষ নির্বিশেষে, তারপরে হচ্ছে ধর্ম নির্বিশেষে ভোট প্রদানের যে অধিকার বা ক্ষমতা, সেটাকে আমরা সর্বজনীন প্রাপ্তবয়স্কর ভোট অধিকারের কথা বলছি। ঠিক আছে, এছাড়া সংখ্যাগরিষ্ঠ শাসন। অর্থাৎ এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিভিন্ন দল ব্যবস্থা থাকে, ঠিক আছে, দলের মধ্যে যেই দল সব থেকে বেশি ভোট পায়, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে যায়, সেই দলই জিতে যায়, তাই না? ধরো আমাদের এখানে 100 জন লোক রয়েছে, ঠিক আছে, তার মধ্যে 20 জন ওই দেউলিয়া, তারপরে পাগল মানুষ, ঠিক আছে, তারপরে 18 বছরের কম, তারা ভোট দিতে পারছে না, এরকম লোক কতজন রয়েছে, 30 জন ধরো, এরকম লোক রয়েছে এই 100 জনের মধ্যে। তো এরা ভোট দিতে পারছে না, তাই না? তো 70 জন বাকি থাকছে, 70 জন, এই 70 জন ভোট দিচ্ছে, তাই না? এর মধ্যে আমরা বলতে পারি একটা এলাকায় যতজন বাস করছে তার সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে কি তার মতামত প্রকাশ করছে, এবং তারাই একরকম ইনডাইরেক্টলি শাসন করছে, তাই না? দেখো এখানে সবাই শাসন করছে না, সবাই এই শাসন কার্যের সঙ্গে যুক্ত হচ্ছে না, কারণ এই 18 বছরের নিচে তারা তো হচ্ছে না, এই যে যারা পাগল তারপর দেউলিয়া তারা তো হচ্ছে না, তাই না? তো বলছে বেশিরভাগ মানুষ হচ্ছে কিন্তু সবাই হচ্ছে না, এই যে ব্যাপারটা, তাই বলছে সংখ্যাগরিষ্ঠের শাসন। বোঝা গেল? যাই হোক, নেক্সট অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। আমরা জানি যে কতটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, আমরা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি রিসেন্টলি কয়েক বছরে, এই আগের কয়েক বছরে আমরা সেই জিনিসগুলো দেখলাম। যাই হোক, কিন্তু গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যের মধ্যে একটা পড়ে যে অবাধ এবং মানে নিরপেক্ষ নির্বাচন। অর্থাৎ যেই দলই থাকো নিরপেক্ষভাবে নির্বাচন হবে, জনগণ সরাসরি ভোট দেবে, তাই না? এই যে ব্যাপারটা, এটাকেই বোঝানো হচ্ছে যে নিরপেক্ষভাবে নির্বাচন হবে। ওকে, নেক্সট আসছে অধিকারের স্বীকৃতি। এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সমস্ত জনগণ সমান অধিকার পায়, তাই না? সাম্যের অধিকার পাচ্ছে, স্বাধীনতার অধিকার পাচ্ছে, বাক স্বাধীনতার অধিকার পাচ্ছে, চাকরি করার অধিকার পাচ্ছে, বিভিন্ন অধিকার পাচ্ছে, তাই না? এটা ডেমোক্রেটিক হয়, ডিক্টেটরশিপে হবে একনায়কতন্ত্র যেটা রয়েছে, ওখানে কি সমস্ত অধিকার পাবে জনগণ? নিশ্চয় না। এই যে কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি শাসক এরকম অধিকার না দেয় বা শাসক শ্রেণী অধিকার না দেয়, তাহলে তো পরের বার হাঁটিয়ে দেবে, তো শাসক শ্রেণী একটু একরকম ভয় পেয়েই চলবে, তাই না? নেক্সট, সংখ্যালঘুদের অধিকার রক্ষা। এই যে ডেমোক্রেসিতে অর্থাৎ গণতন্ত্রে সংখ্যালঘু একটা শ্রেণী তো থাকেই, তাই না? বিশেষ করে বহুজাতিক যে রাষ্ট্রগুলো রয়েছে সেখানে তো থাকেই। তো তাদেরকে তাদের অধিকার রক্ষার জন্য এই ডেমোক্রেটিক কান্ট্রিতে কি হয়, সংবিধানে বেশ কিছু তাদের জন্য কিছু প্রতিবিধান রাখা হয়, তাদের সুরক্ষার জন্য বেশ কিছু আইন তৈরি করা হয়। ঠিক আছে, এছাড়া দলীয় ব্যবস্থা। দলীয় ব্যবস্থা, এই যে ডেমোক্রেসিতে একাধিক দল দেখা যায়, তো সেই দলগুলো থেকে জনগণ কি করে, সেই দলের বিচার, তারপরে চিন্তা ভাবনা, তাদের পরবর্তী তারা কি প্রতিশ্রুতি দিচ্ছে, কি কি কাজ করবে বলছে, এগুলোর উপরে ভিত্তি করে তাদের মধ্যে থেকে একজনকে, একটা দলের মানুষকে চুজ করে। ঠিক আছে, নাগরিকের অংশগ্রহণ। এখানে তো সরাসরি নাগরিকই অংশগ্রহণ করছে, বিদেশিরা তো অংশগ্রহণ করতে পারবে না ভোটে, তাই না? ডেমোক্রেসিতে ভোট দিতে পারবে, একজন ইংরেজ এসে বললো নাও এনাকে চুজ করো, তাই না? পারবে তো না। আমরা শুধু যারা নাগরিক রয়েছি ভারতে তারাই শুধু ভোট দিতে পারবো, তাই না?
একরকম বলতে পারো যে ডেমোক্রেসির সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই রাজনৈতিক অধিকার, অর্থাৎ ভোট দেওয়া, তাই না? নেক্সট, রাজনৈতিক বহুত্ববাদ। রাজনৈতিক বহুত্ববাদ বলতে কি বোঝাচ্ছে? দেখো, রাজনৈতিক বহুত্ববাদ বলতে পারছে বিভিন্ন ধরনের তো দল থাকে, তাদের আলাদা আলাদা রাজনৈতিক আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে, আলাদা আলাদা রাজনৈতিক চিন্তা ভাবনা, আলাদা আলাদা মতদর্শ। এই যে ব্যাপারটা, যে গণতন্ত্রের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা যায়। ঠিক আছে, জনমতের গুরুত্ব, জনগণের মতামতের গুরুত্ব তো দিতেই হবে, তাই না? না দিলে তো পরের বার পুরো পাল্টে দেবে, সিট চেঞ্জ করে দেবে। আজকে তুমি রয়েছো, কালকে ওকে দিয়ে দেবে, তাই না? যদি তুমি জনগণের মতামতকে গুরুত্ব না দাও। যাই হোক, বিকেন্দ্রীকরণ বলতে এক কথায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, ক্ষমতাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আমরা বলতে পারি। যে এই যে একজনের হাতে ক্ষমতা না রাখা ডেমোক্রেসিতে, বিভিন্ন আঞ্চলিক যে সংস্থাগুলো থাকে সেই সংস্থাগুলির ওপরেও বেশ কিছু ক্ষমতা দিয়ে দেওয়া, তাদের ওপরে বেশ কিছু দায়িত্ব দিয়ে দেওয়া, এই ডেমোক্রেসিতেই হয়। ঠিক আছে, আমরা এতগুলো কথা যে দেখলাম, এতগুলো বৈশিষ্ট্য দেখলাম, এর মাধ্যমে আমরা কয়েকটা জিনিস যদি এর সামারি বার করি, আমরা বলতে পারি যে এই ডেমোক্রেসি হচ্ছে এমন একটা বিষয় যেখানে জনগণই সর্বে সর্বা, জনগণই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভাবে শাসন করছে, জনগণই সরকার তৈরি করছে, জনগণই কি করছে, প্রভাব ফেলছে সরকারের উপর, সরকার কিছুটা ভয়ে ভয়ে চলছে, তাই না? বোঝা গেল? বাস্তবের সঙ্গে এই জিনিসটাকে একটু মেলাবে, আমাদের বাস্তবে কি চলছে। ঠিক আছে, আমরাও তো ভারতীয়, যারা ভারতে বসবাস করছি তারা তো একরকম ডেমোক্রেটিক কান্ট্রিতে থাকি, তাই না? তো এই যে ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা রয়েছি, তো একটু মেলাও, ডেমোক্রেসিটা কি আমাদের দেশে ঠিকঠাকভাবে কার্যকর হচ্ছে, এই জিনিসটা একটু মেলাবে। ঠিক আছে, তবে এই জিনিসটা বুঝতে খুব সুবিধা হবে এবং ভালো লাগবে পড়াটা। ঠিক আছে, যাই হোক, এবার আমরা গণতন্ত্রের বিভিন্ন রূপে চলে আসি। দেখো, সাধারণভাবে আমরা দুটো ভাগে ভাগ করব। ঠিক আছে, তোমরা প্রথমেই পেয়ে যাবে যে প্রত্যক্ষ বা পরোক্ষ গণতন্ত্র, যখন বই পড়তে যাবে। পরে কিছু কিছু বইয়ে উদারনৈতিক এবং সমাজতান্ত্রিক পাবে। ঠিক আছে, আবার কিছু কিছু বইতে পাবে না। তো আমরা ভাগ করেছি দুটো ভাগে, একটা হচ্ছে সরকারের গঠন ও পরিচালনার ভিত্তিতে, আর একটা শুধু পরিচালনার ভিত্তিতে। ঠিক আছে, যে কিভাবে পরিচালনা হচ্ছে তার ভিত্তিতে, আর একটা কি সরকারের গঠন ও পরিচালনার ভিত্তিতে। এখানে একটা কথা বলে রাখি, ধরো আমাদের দেশে কি রয়েছে, পরোক্ষ গণতন্ত্র, তাই না? এর সঙ্গে উদারনৈতিক গণতন্ত্রের অবস্থান আমরা দেখতে পারি। ঠিক আছে, অথবা সমাজতান্ত্রিক গণতন্ত্রের অবস্থানও দেখতে পারি। ঠিক আছে, তাই জন্য আমরা এই দুটোকে একটু আলাদা করেছি। যাই হোক, সরকারের গঠন ও পরিচালনার ভিত্তিতে যে ভাগ করা হচ্ছে, সেটা আমরা সাধারণভাবে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক। অর্থাৎ জনগণ সরাসরি শাসন করছে না, তারা একজন প্রতিনিধি চুজ করছে এবং সেই প্রতিনিধিকে বলছে যে যাও শাসন করো। ওকে, গুড। নেক্সট, আরেকটা হচ্ছে সরকার শুধু পরিচালনার ভিত্তিতে, গঠনের উপর নির্ভর করে না। ঠিক আছে, একটা হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র। ঠিক আছে, আমরা এগুলোতে আসব, আমরা এক এক করে সমস্তগুলো দেখি। ঠিক আছে, প্রথমেই আমরা চলে আসি প্রত্যক্ষ গণতন্ত্রে। প্রথমে আমরা দেখি হোয়াট ইজ যে ডিরেক্ট ডেমোক্রেসি, অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্র কি কি এটা আমরা দেখি। দেখো, প্রত্যক্ষ গণতন্ত্র বলতে আমরা একরকম বুঝি যেখানে সরাসরি জনগণ শাসন করছে, অর্থাৎ সরকারের যে কোনো কাজে সরাসরি জনগণ হস্তক্ষেপ করছে। যেরকম কোনো আইন তৈরি হবে, কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, কোনো নীতি প্রচলন হবে। ঠিক আছে, তারপরে কোনো নতুন ব্রিজ তৈরি হবে দেশে। ঠিক আছে, বা কোনো বিল্ডিং তৈরি করা হবে, যাই করা হবে, জনগণ, দেশের সমস্ত জনগণ এক জায়গায় হবে, হয়ে কি শাসন করবে। এখানে প্রতিনিধির কোনো জায়গা নেই, কোনো একজনকে চুজ করে দিলাম এরকম না, তারা সরাসরি সবাই মিলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র বা ডিরেক্ট ডেমোক্রেসি, অর্থাৎ সরাসরি গিয়ে কি করছে, শাসন কার্য পরিচালনা করছে সরকার, সবাই। বোঝা গেল? ক্লিয়ার? এটাই হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। ঠিক আছে, আর এই প্রত্যক্ষ গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব, যেরকম প্রত্যক্ষভাবে অংশগ্রহণ, জনগণ সরাসরি যে অংশগ্রহণ করছে, তাই না? যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, সবাই মিলে এক জায়গায় হচ্ছে, নাও ভোট প্রদান করছে যে হ্যাঁ আমি রাজি আছি, আমি রাজি আছি। যে বললো এই পেনটা কেনা হবে, পেনটা কিনতে কে কে রাজি আছো, সব জনগণ বলছে আমি রাজি আছি, আমি রাজি আছি। ঠিক আছে, এখানেও একরকম সংখ্যাগরিষ্ঠতা আসে, যে 100 জনের মধ্যে 90 জন বললো আমি কেনার পক্ষে, আর 10 জন বললো না ঠিক নয়। তো যেটা বেশি হবে তারাই তো সেই সিদ্ধান্তই নেওয়া হবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, নেক্সট কি বলছে, জনগণের শাসনকে প্রাধান্য দেওয়া। ঠিক আছে, অর্থাৎ এই যে প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ যা বলবে তাই, এবং সরকারের যে কোনো কাজের ক্ষেত্রে জনগণ সক্রিয়ভাবে নিজেরা সরাসরি গিয়ে মানে
অংশগ্রহণ করে, ঠিক আছে। এই জন্য বলছে জনগণের শাসনকে একরকম প্রাধান্য দেওয়া হয়। জনগণ যদি বলে না এটা হবে না তো হবে না, যদি বলে এটা হবে তো হবে, ঠিক আছে। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। দেখো, জনগণের মধ্যে একরকম রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এই প্রত্যক্ষ গণতন্ত্রে। কেন? তারা সরাসরি যেহেতু অংশগ্রহণ করে সরকারের বিভিন্ন কাজে, তো তাদেরকে এইটা মাথায় রাখতে হয় না, আমাকে কি করতে হবে, এই রাজনৈতিক জ্ঞান রাখতে হবে নিজের মধ্যে, ঠিক আছে। তাই জন্য তাদের মধ্যে কি হয়, একটা চেতনা বোধ হয়। নাহলে আমরা কি করবো, কোনো একটা কাজ যদি কাউকে দায়িত্ব দিয়ে দিই, ও তো করছে, আমার কি, আমি ও যা করবে নিয়ে নেবো, নিজের ভাবার কোনো জায়গা নেই, তাই না? নিজে ভাবতেই চাইবো না। কিন্তু এই যে প্রত্যক্ষ গণতন্ত্রে যেহেতু সে সরাসরি কাজ করছে, তো ভাবতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। এবার একটা সরল প্রকৃতির শাসন ব্যবস্থা। দেখো, এই প্রত্যক্ষ গণতন্ত্রের জটিলতা নেই। এখানে বিভিন্ন জায়গা তৈরি করতে হবে, ওই আমলাতন্ত্র আনতে হবে, এই সংসদীয় শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে, এখানে ভোট করাতে হবে, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো নেই, আরে যা সিদ্ধান্ত হবে আমরা যাবো, গিয়ে নিয়ে নেবো, এরকম একটা ব্যাপার, এরকম একটা অ্যাটিটিউড, ঠিক আছে। যাই হোক, প্রত্যক্ষ দায়বদ্ধতা। দেখো, এই যে প্রত্যক্ষ গণতন্ত্রে একরকম সরাসরি যেহেতু মানুষ যুক্ত হয়, তো তাদের একটা দায়বদ্ধতা থাকে, না আমার এটা করতে হবে, ওকে, খুব দায়িত্বশীলতার সঙ্গে করে। যাই হোক, স্বচ্ছতা। দেখো, স্বচ্ছতা বলতে আমরা কি বলতে পারি, একেবারে পরিষ্কার, তাই না, একেবারে দেখা যাচ্ছে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণ যেহেতু সরাসরি ওখানে যোগদান করছে, এবং সেটা একটা সিদ্ধান্ত নেওয়া থেকে সেটা বাস্তবায়ন করা পর্যন্ত জনগণই যেহেতু সরাসরি মানে যোগদান করছে, তো একেবারে স্বচ্ছ পরিষ্কারভাবে সমস্ত কাজকর্ম হয়। এমন নয় যে কিছু জিনিস লুকিয়ে রাখ, ঠিক আছে, পরে পকেটে ভরবো, এরকম নয়। প্রত্যক্ষ গণতন্ত্রে এরকম কিছু হয় যে আর একটুখানি সাইড করে রাখবে, পকেটে ভরতে হবে, এটা এমন নয়। কিন্তু এখানে তো সবাইকে সামনে হচ্ছে যা হচ্ছে, এখানে ভাগ দিতে গেলেও সবাইকে দিতে হবে, তো একরকম ভালো জিনিস হতো না। যাই হোক, স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের উপযোগী। বলছে এই যে গণতন্ত্র ব্যবস্থা রয়েছে, প্রত্যক্ষ গণতন্ত্র বা ডিরেক্ট ডেমোক্রেসি, এটা কম জনসংখ্যা যে সমস্ত দেশে রয়েছে তার জন্য ঠিক আছে। তুমি ভাবো, আমাদের ভারতের মতো রাষ্ট্রে প্রত্যক্ষ গণতন্ত্র চালু করা সম্ভব? মানে কি, আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হবে, এই পেনটা নেওয়া হবে কিনা, 150 কোটি সবাই এক জায়গায় হবো, এরকম তো সম্ভব নয়, তাই না? বড় মুশকিল। যে রাষ্ট্রে 1, 2 হাজার 3 হাজার রয়েছে, যাও এক জায়গায় হও, নো প্রবলেম, তাই না? যে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে। তো বলছে ছোট রাষ্ট্রের জন্য বা কম জনসংখ্যা যেখানে রয়েছে সেখানে ভেরি গুড এই জিনিসটা, ঠিক আছে। যাই হোক, আশা করছি প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য আমরা বুঝলাম। প্রত্যক্ষ বলতে একেবারে সরাসরি জনগণ গিয়ে সমস্ত শাসন কার্যে যোগদান করবে। ক্লিয়ার হলো? গুড। নেক্সট আমরা চলে যাই, এই প্রত্যক্ষ গণতন্ত্রের বেশ কিছু গুণাগুণ, দোষগুণ তো দেখতে হবে, অর্থাৎ পক্ষে যুক্তি। একরকম রাজনৈতিক সচেতনতা ও দায়বদ্ধতা বৃদ্ধি। ওই বললাম, যেহেতু সরাসরি তারা জনগণ শাসন কার্যে অংশগ্রহণ করছে, তো তাদের তো একরকম রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাবেই, দায়বদ্ধতা বৃদ্ধি পাবেই, তাই না? নেক্সট কি বলছে, সরকারের বিরুদ্ধে অভিযোগের অনুপস্থিতি। দেখো, সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকার কিছু আছে, কারণ তারা তো নিজেরাই সেই সিদ্ধান্ত নিচ্ছে। এমন নয় একজন প্রতিনিধি চুজ করেছে, সে সিদ্ধান্ত নিয়েছে এই তুই এটা ঠিক করিসনি, এরকম তো নয়। সে সরাসরি যেহেতু সে নিজে সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে কোনো অভিযোগ থাকবে তো না। যেরকম তুমি বাড়ির কথা ভাবো, তুমি কোনো একটা সিদ্ধান্ত নিয়েছো, বাড়ির কোনো কারো কথা শোনোনি, যদি ওটা কোনো কারণবশত ভুল হয়ে যায়, তোকে বলেছিলাম, তুই কেন নিবি, তোর বলেছি না এটা করবি না, বারবার মানা করার পরেও তুই এটা করলি, এই যে ব্যাপারটা, বাড়ির লোক বারবার দোষ দেবে। কিন্তু তুমি ভাবো, তোমার বাড়ির লোক যদি সেই সিদ্ধান্ত নিয়ে দিত, তাহলে চুপ থাকবে তখন, কর, হয়ে গেছে, কি আর করা যাবে, এই, তাই না? কোনো অভিযোগ নেই তোমার প্রতি। সেই রকমই এখানে, যেহেতু সরাসরি তারা কি এটা গ্রহণ করছে, সরাসরি তারাই সিদ্ধান্ত নিচ্ছে, বোঝা গেল তো, সরকারের প্রতি থাকার কোনো দরকারই নেই। এছাড়া দেশপ্রেম জাগ্রত হয়, যেহেতু সরাসরি করছে কাজটা, হ্যাঁ আমার দেশের জন্য কিছু করতে হবে, এরকম একটা চিন্তা ভাবনাও আসে। এমন নয় পরোক্ষতে আসে না, ওখানেও আসে, কিন্তু এখানে বলছে এখানেও দেশপ্রেম, কারণ যেহেতু তারা সরকারি কাজে, বিভিন্ন কাজে তারা সরাসরি অংশগ্রহণ করছে, তো ভেরি গুড। এবং এখানে একটা কথা বলছে কম ব্যয়বহুল। বলছে এই প্রত্যক্ষ গণতন্ত্র একরকম কম ব্যয়বহুল হয়, অর্থাৎ এখানে বিভিন্ন ভোট করানোর তো কোনো কথা নেই যে ভোট করাতে হবে, ভোটের জন্য কত মানে খরচ হয়, সেটা তো ওখানে খরচ কমে যাচ্ছে। আরো অন্যান্য কাজে যেরকম আমলাতান্ত্রিক কোনো ব্যাপারগুলো নেই, যে জিনিসগুলো বোঝাতে পারছি হয়তো, ঠিক আছে। তো খরচ অনেকটা কমে যায়, যেটা প্রত্যক্ষ গণতন্ত্রে অনেক খরচ মাইনে দেওয়ার ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। যাই হোক, সরকারের স্বৈরাচারিতা রোধ, যেহেতু সরাসরি তারা সিদ্ধান্ত নেয়, সরকার
স্বৈরাচারিতা হওয়ার বা স্বৈরাচারী হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সময়ের অপচয় রোধ, সময়ের অপচয় রোধ বলতে বোঝাচ্ছে যে কোনো সিদ্ধান্ত যেহেতু সবাই মিলে নিচ্ছে তো কিছু হোল্ডে থাকে না, এই ওর জন্য একটু ওয়েট কর, সবাই যেহেতু এসে ঠিক আছে, বোঝা যাচ্ছে জিনিসটা, আশা করি বোঝাতে পারলাম। সবাই যেহেতু এই আমরা বলে দিই, সবাই যেহেতু অংশগ্রহণ করছে, সবাই বলছে, সবাইকার মতামতই আমরা পেয়ে যাচ্ছি। এমন নয় যে একটা সিদ্ধান্ত নিচ্ছি ও কি ভাববে, এ কি ভাববে, এগুলো ভাবার কোনো কথা নেই, সবাই সামনাসামনি সিদ্ধান্ত নিচ্ছি, তাই না? মানে প্রত্যক্ষ গণতন্ত্র। যাই হোক, আমলাতান্ত্রিক মানসিকতার অস্তিত্বহীনতা, অর্থাৎ এই যে যেহেতু সরাসরি তার বিভিন্ন শাসন কার্যে অংশগ্রহণ করছে জনগণ, তো আমলাতান্ত্রিক ব্যাপার যে এই সরকারি অফিসারের ব্যাপারগুলো থাকার দরকার নেই, তাই না? তাদের যে চিন্তা ভাবনা, আমি আমি সর্বে সর্বা, দেখবে কিছুটা তুমি সরকারি অফিসে গেলে কিছু অফিসার রয়েছে এমন যে কেমন করে ব্যবহারটা কেমন খারাপ করে, অনেকের সঙ্গে হয়, ঠিক আছে, কিন্তু যদিও এটা করা উচিত নয়, কিন্তু এই বিষয়টাই ওখানে থাকে না, ঠিক আছে, ওখানে জনগণই সর্বে সর্বা। ক্লিয়ার? নেক্সট আসছে সাম্যনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সাম্যনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলতে কি বোঝাচ্ছে, যে ওখানে সমস্ত জনগণ এক, ওখানে ধনী গরিব যাই হোক, যেই ধর্মেরই হোক, যেই ভাষাভাষীরই হোক, সবাই এক জায়গায় হচ্ছে। এমন নয় যে ওখানে শুধুমাত্র ছেলেরা ভোট দিতে পারবে, ছেলেরা অংশগ্রহণ করতে পারবে, এরকম নয়। প্রত্যক্ষ গণতন্ত্রে সবাই জাতি ধর্ম বর্ণ তারপরে লিঙ্গ নির্বিশেষে সবাই ওখানে যোগদান করতে পারবে এবং সবাই কি করবে, সিদ্ধান্ত নেবে, ঠিক আছে। জরুরি অবস্থার উপযোগী, জরুরি অবস্থায় খুব একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসছে, চলো সবাই এক জায়গায় হোক, নিয়ে সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দাও, বোঝা গেল? সহজ সরল পদ্ধতি, যে সিম্পল আইন পাশের পদ্ধতিও সরল, সবাই আসছে, সবাই আসলো, এসে আইন পাশ করে ফেললো যে এটাই আইন, পরবর্তীতে আমরা সবাই মানবো, ঠিক আছে। এই হচ্ছে এর গুণাগুণ, ঠিক আছে। এবার একটু দোষগুলোও দেখি, সব জিনিসের দোষ রয়েছে। বৃহদায়তন রাষ্ট্রের জন্য অনুপযোগী হচ্ছে এই পরোক্ষ কি গণতন্ত্র। কেন অনুপযোগী? তুমি ভাবো আমাদের ভারতের কথা, আমাদের ভারতবর্ষের 150 কোটি মানুষ সব এক জায়গায় হতে পারবে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য? তুমি ভাবো, জাস্ট বোঝাতে পারছি তো? কিন্তু ছোট রাষ্ট্রের ক্ষেত্রে এই প্রত্যক্ষ গণতন্ত্র খুব ভালো জিনিস। রাজনৈতিক বিচক্ষণতার অভাব, এই যে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, যে এত মানুষ, দেশের সব মানুষের মধ্যে রাজনৈতিক চিন্তা ভাবনা সমান নয়, তারা দূরদর্শী চিন্তা ভাবনার মানুষ হবে এরকমও নয়, রাজনৈতিক ভাবে সে খুব ভালো ভাবতে পারবে এমনও নয়। আমরা দেখি রাজনৈতিক চিন্তা ভাবনা খুব কম মানুষের মধ্যে খুব ভালো মতো রয়েছে, তাই না? কিন্তু বেশিরভাগ ভোট দিতে হয়, আমার কাকা দাঁড়িয়েছে, আমার চাচা দাঁড়িয়েছে, আমার দিদি দাঁড়িয়েছে, আমার পিসি, আমার দাদু, এরা ভোটে দাঁড়িয়েছে, এই পরিপ্রেক্ষিতে ভোট দেয় বেশি। বা আমার ধর্মের মানুষ দাঁড়িয়েছে, আমার এলাকার মানুষ দাঁড়িয়েছে, ও আমাকে আগের বছরে আমাদের ক্লাবে 1 পেটি দিয়েছিল, ঠিক আছে, ও আমাদের পিকনিকের সময় এত টাকা দিয়েছিল, এই পরিপ্রেক্ষিতে আমরা ভোট দিই, আমরা নিজেদের স্বার্থে ভোট দিই না, এই যে ব্যাপারটা, ঠিক আছে। এটা তো পরোক্ষের ক্ষেত্রে বললাম, এই চিন্তা ভাবনাটা প্রতিটা মানুষের মধ্যে থাকে, তাই না? তো এক একজনের চিন্তা, আবার কিছু মানুষ কি রয়েছে যে তারা না, আমাদের দেশের উন্নতি হবে, এর জন্য আমি ভোট দেব, ঠিক আছে, এই ব্যাপারটা থাকে। মানে আমি বলতে চাইছি যে প্রতিটা মানুষের চিন্তা ভাবনা এক নয়, তো ওখানে যে সবাই এক জায়গায় হচ্ছে, সবাইকার চিন্তা ভাবনা তো এক নয়। দেখা গেল কোনো একটা ঘটনায় কিছু মানুষ যারা রাজনৈতিকভাবে খুব ভালো বোঝে, তারা একটা মানে ডিসিশন নিল, আর যারা কিছুই বোঝে না তারা আর একটা, ওখানে আইনটা কার সংখ্যায় বেশি ছিল, যারা কিছুই বোঝে না, তো সেই ক্ষেত্রে কিছুটা অসুবিধার সৃষ্টি হয়, বোঝা গেল? জরুরি অবস্থার অনুপযোগী, এখন এখানে জরুরি অবস্থার অনুপযোগী বলছে, ওই যে এমন নয় যখন তখন খুব ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত নিতে হবে, এমন নয় দেশের সবাই আজকে হঠাৎ করে নিতে হচ্ছে, আজকে সবাই এক জায়গায় হয়ে যাবে, এরকম তো হওয়া সম্ভব নয়, ঠিক আছে, যে কে কোন কাজে রয়েছে, কার কি শরীরের অবস্থা, সেটাও তো দেখতে হবে আমাদেরকে, তাই না? তারপর হচ্ছে কেন্দ্রীভূত রাষ্ট্রীয় ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা এক জায়গায় হয়ে যায়, এটা বলতে চাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি যে ওই যে বললাম সবাইকার মধ্যে তো এই রাজনৈতিক চেতনাবোধ থাকে না, তো কিছু মানুষের কাছে থাকে, যাদের কাছে থাকে তারাই একরকম যুক্ত হয়, এটা বলতে চাইছে যারা এর বিপক্ষে কথা বলছে, এর যে ব্যাপারটা, যে তারাই একরকম এই যে রাজনৈতিক কাজগুলোতে অংশগ্রহণ করে, ঠিক আছে। নেক্সট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি, অর্থাৎ এখানে যেহেতু সমস্ত জনগণ এক জায়গায় হয়ে শাসন করছে, তো এখানে যে বিভিন্ন বিভাগের মধ্যে ভাগ করতে হবে, তাদের ক্ষমতাকে নির্দিষ্ট করে দিতে হবে, এরকম কোনো ব্যাপার বা এরকম কোনো প্রশ্নই ওঠে না ওখানে, তো বোঝে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিরও অনুপস্থিতি দেখা যায়। বহুজাতিভিত্তিক রাষ্ট্রে অচল, কেন বহুজাতিভিত্তিক রাষ্ট্রে অচল? কারণ দেখো বিভিন্ন জাতি, যেটা সংখ্যা লঘিষ্ঠ জাতি হয়ে যায় না, সেই জাতির অধিকারগুলো একরকম
চাপা পড়ে যায়, অথবা এরকমও হতে পারে যে বিভিন্ন জাতি যখন রয়েছে তাদের মতাদর্শ, তাদের চিন্তাভাবনা আলাদা আলাদা হতে পারে, ফলে একরকম জটিলতার সৃষ্টি করবে। এছাড়া অনুন্নত রাষ্ট্রের জন্য অনুপযোগী। অনুন্নত রাষ্ট্র যেখানে শিক্ষার অভাব রয়েছে, স্বাস্থ্যের অভাব রয়েছে, তারপরে পরিবহনের অভাব রয়েছে, সেই সমস্ত রাষ্ট্রে তুমি ভাবো সবাই এক জায়গায় হওয়া বড় মুশকিল না? যারা রাজনৈতিক জ্ঞান যাদের মধ্যে নেই একেবারে, তারা কিভাবে দেশ শাসন করবে, তাই না? তার থেকে ভালো ওখানে পরোক্ষ গণতন্ত্র রাখা। ক্লিয়ার হচ্ছে কথাগুলো? নেক্সট, দেশের সর্বাঙ্গীন উন্নতিতে ব্যাহত হয়, অর্থাৎ সর্বাঙ্গীন উন্নতি মানে সবকিছু যে সর্বা করা, দেশকে একেবারে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া অনেক সময় বাধার সৃষ্টি করে। কারণ চিন্তাভাবনা সবাইকার এক নয়, আমি বারবার বললাম কথাটা, চিন্তাভাবনা এক নয়, যেহেতু তারা কি হবে, একটা ভালো চিন্তাভাবনার বারবার বিরোধিতা হতে থাকবে। ওই যে বলে না, আমি বুঝবো না আমারে বোঝাই কোন শালা, এরকম কিছু চিন্তা ভাবনার মানুষ থাকে। তুমি যত ভালো চিন্তা ভাবনাই দাও, ওরা বুঝবে না, ফলে এরকম বাধা টেনে ধরে থাকবে, একরকম পা ধরে টেনে থাকবে, সেই কাকড়াদের মতো। কাকড়াদের একটা বালতিতে রেখে দেওয়ার পরে কাকড়াদের যেরকম ঢাকনা দেয় না, কারণ একটা কাকড়া যখনই উঠতে যায় আরেকটা কাকড়া টেনে ধরে রাখে, সেই রকম। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসি, এই যে প্রত্যক্ষ গণতন্ত্র, আমরা কি দেখলাম? প্রত্যক্ষ গণতন্ত্র কি, এর বৈশিষ্ট্য দেখলাম, এর গুণাগুণ দেখলাম, অর্থাৎ এটা থাকা ভালো না খারাপ এটাও দেখলাম। এবার এটা কেন আজকে বিলুপ্তি হয়ে যাচ্ছে বলে রাখি, এই যে প্রত্যক্ষ গণতন্ত্র একটা সময় কোথায় দেখা যেত? রোমে এবং গ্রিসে, ঠিক আছে? এবং পরবর্তীতে এটা অনেক প্রাচীন ধারণা, গণতন্ত্রের সব থেকে প্রাচীন ধারণা হচ্ছে এই প্রত্যক্ষ গণতন্ত্রের ধারণা। এটা একটা সময় গ্রিস এবং রোমে দেখা যেত, এবং বর্তমানে এর পুরোপুরি বিলুপ্তি ঘটে গেছে বলতে পারো। হ্যাঁ, সুইজারল্যান্ডের কিছু এলাকায়, ঠিক আছে, এই প্রত্যক্ষ গণতন্ত্রের উপস্থিতি দেখা যায়, ঠিক আছে? এছাড়া তোমাদের গ্রামে গ্রামেও দেখা যায়, আমাদের গ্রামে গ্রামেও দেখা যায়, যেখানে অনেক সময় বিচার বসে দেখবে, বা কোনো একটা ছোট্ট সমাজের মধ্যে কি হয়, বিভিন্ন এই গ্রামে একটা কল বসাবো, সবাই মিলে কিছু টাকা দাও, এরকম অনেক থাকে। তো সেই ক্ষেত্রে কিছুটা সবাইকার মতামত নেওয়া হয়, যদিও এখানে শুধুমাত্র আমাদের এলাকাতে কি হয়, শুধু পুরুষরাই এখানে সিদ্ধান্তটা নেয়, সবাই পায় না একটা। তো এটাকে আমরা খুব একটা ধরি না, তাও আমরা বলতে পারি ওখানে তো জনগণ সরাসরি যাচ্ছে। এই কয়েক ক্ষেত্রে আমরা দেখতে পারি এই প্রত্যক্ষ গণতন্ত্রের উপস্থিতি, ঠিক আছে? ওই বললাম, যদি কোনো দেশের নাম আসে যে কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র দেখা যায়, তখন আমরা কি লিখবো? সুইজারল্যান্ড, ঠিক আছে? যাই হোক, একরকম বিলুপ্তি হয়ে গেছে। কেন বিলুপ্তি হয়েছে? একরকম বলতে পারো বৃহদায়তন ও বিপুল জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের উপস্থিতি। এখন আমাদের যত আধুনিক হচ্ছি আমরা, আমরা কি সবাই এক জায়গায় হয়ে বসবাস করছি, এবং অনেক সংখ্যায় মানুষ হয়ে যাচ্ছে, অনেক বড় রাষ্ট্র গঠন করছি আমরা, ফলে কি হচ্ছে, হয়ে উঠছে না, তাই না? ওই যে আগেকার গ্রিসের নগর রাষ্ট্রের মতো যদি একটা ছোট্ট এলাকা নিয়ে একটা রাষ্ট্র, তখন তো আলাদা ব্যাপার ছিল, সবাই এক জায়গায় হয়ে যাও। তুমি ভাবো এখন আমাদের এখান থেকে দিল্লিতে যেতে কত সময় লাগবে, সিদ্ধান্ত যেতে আসতেই তো হয়ে গেল, সিদ্ধান্ত কবে নেব, তাই না? তো বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে সম্ভব হয়ে উঠছে না, এবং শাসন ব্যবস্থার জটিলতা। দেখো, আধুনিক সময়ে অর্থাৎ বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনা বড় জটিল বিষয়, কারণ অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করা, তারপর নিজের দেশের উন্নতি সাধন করা, এই বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হয়, তাই না? কিন্তু এই যে প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ জটিল বিষয়, সাধারণ মানুষের সিদ্ধান্ত গ্রহণ বড় মুশকিল হয়ে পড়ে, যার ফলে কি হয়, আমরা বলতে পারি, যেহেতু জটিলতা বাড়ছে, তো প্রত্যক্ষ গণতন্ত্রের ক্ষেত্রে প্রতিটা জনগণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়ে ওঠে না, তখন ওই যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রয়োজন পড়ে। এছাড়া অর্থনৈতিক সমস্যা, মানুষ অর্থনৈতিক দিকে নজর দেবে, তার নিজের কাজের দিকে নজর দেবে না রাজনৈতিক বিষয়ে নজর দেবে, সেই ব্যাপারটাও একটু ম্যাটার করে, তাই না? রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণে অনাগ্রহী, অর্থাৎ একাধিক, তুমি ভাবো এখানে আমাদের প্রত্যক্ষ গণতন্ত্রের ক্ষেত্রেও অনেকে ভোট দেয় না, অনেকে এই রাজনৈতিক জিনিসটাই পছন্দ করে না, রাজনৈতিক বিষয়টাই পছন্দ করে না, তাহলে সবাই তো যোগদান করবে না, ফলে একরকম একটা শ্রেণীর হাতে পুরো ক্ষমতা চলে যাবে। এই যে বিভিন্ন বিষয়গুলো আমরা যদি ভাবি, তাহলে একরকম প্রত্যক্ষ গণতন্ত্র প্রত্যক্ষ গণতন্ত্র এই কারণেই বিলুপ্ত হয়েছে, একাধিক কারণ আরো থাকতে পারে। যাই হোক, আমরা এবার প্রত্যক্ষ গণতন্ত্র সম্পর্কে আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা সরাসরি পরোক্ষ গণতন্ত্রে চলে যাব। পরোক্ষ গণতন্ত্র বলতে এক কথায় যদি আমরা বলি, প্রতিনিধি চুজ করা। আমরা কি করছি? পরোক্ষভাবে শাসন করছি। গণতন্ত্রের মেন বৈশিষ্ট্য কি দেখলাম, যে জনগণের দ্বারা শাসন,
কিন্তু পরোক্ষ গণতন্ত্র বলতে আমরা জনগণ পরোক্ষভাবে শাসন করছি, আমরা একজন প্রতিনিধি চুজ করছি তা, এবং সেই প্রতিনিধিকে বলছি তোমরা আমার উপরে শাসন করো, আমাদের উপরে শাসন করো। ভেরি গুড, ঠিক আছে, ক্লিয়ার। তো এই জন্যে এই যে আমরা প্রতিনিধি চুজ করে তাকে বলছি আমাদের হয়ে সিদ্ধান্ত নাও, আমাদের হয়ে আইন তৈরি করো, আমাদের উপরে শাসন করো, আমাদের যাবতীয় কাজ তুমি করো, ঠিক আছে, এই যে ব্যাপারটা প্রতিনিধি চুজ করে দিচ্ছি এবং সে যেহেতু শাসন করছে, তো একরকম কি হচ্ছে, আমরা পরোক্ষভাবে শাসন করছি, আমরা, ক্লিয়ার হচ্ছে কথাটা। তো এই যেহেতু প্রতিনিধি চুজ করে আমরা শাসন করাচ্ছি, তো এই জন্য এই পরোক্ষ গণতন্ত্রকে একরকম প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রও বলা হয়, ঠিক আছে। এই যে পরোক্ষ গণতন্ত্র রয়েছে, এই পরোক্ষ গণতন্ত্রের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো পরোক্ষ অংশগ্রহণ কেন বলা হচ্ছে, আমরা পরোক্ষভাবে তার শাসন কার্যে অংশগ্রহণ করছি, আমরা ভোট দিয়ে একবার 5 বছর অন্তর ভোট দিয়ে চুজ করে দিলাম, তারপর যা সিদ্ধান্ত নাও তুমি নাও, ঠিক আছে, কিন্তু শাসন কার্যে আমরাই অংশগ্রহণ করছি, কিন্তু আমরা একজনকে চুজ করে দিচ্ছি, প্রতিনিধি পাঠাচ্ছি। আগেকার রাজারা পাঠাতো না, এই আমি এরে পাঠালাম, এ যা সিদ্ধান্ত নেবে ওই সেরা। তোমাদের ক্ষেত্রেও এরকম হয় অনেক ক্ষেত্রে, যে ক্লাসের মধ্যে একজনকে পাঠালে হেড স্যারের কাছে, স্যার এ যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের ক্লাসের, বা এ যা বলবে এটাই আমাদের প্রতিটা স্টুডেন্টের, প্রতিটা ক্লাসমেটের ইচ্ছা, ও যা বলবে সেটাই আমরা রাজি, এরকম একটা ব্যাপার। যাই হোক, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, এই পরোক্ষ গণতন্ত্রে একটা জিনিস দেখা যায় যে সবাই ভোট দিতে পারে, সবাই ভোট দিতে পারে বলতে আবার 18 বছরের নিচের নয়, যারা দেউলিয়া তারা নয়, যারা মানে পাগল মানুষ তারা নয়, ঠিক আছে, কারা দিতে পারে, নারী পুরুষ, ঠিক আছে, ধর্ম, ধনী দরিদ্র নির্বিশেষে সবাই 18 বছরের উপরে হলেই ভোট দিতে পারবে। হ্যাঁ, নিশ্চয়ই তাকে ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ সেই দেশের নাগরিক হতে হবে, ভারতীয় নয়, আমরা বললাম, ঠিক আছে। আমাদের দেশেও যেহেতু গণতন্ত্র প্রচলিত রয়েছে, যে দেশে গণতন্ত্র রয়েছে, বিশেষ করে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র রয়েছে, সেই দেশেই এই যে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার থাকবেই, না থাকলে সেটা সম্ভবই নয়। অর্থাৎ এই তারা ভোট দিয়ে তারা তাদের প্রতিনিধি চুজ করবে, ক্লিয়ার হলো কথাটা। নেক্সট, নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন, প্রতিটা গণতান্ত্রিক রাষ্ট্রেই নির্দিষ্ট সময় অন্তর প্রতিনিধি চুজ করা, আর যে ব্যাপারটা কোনো জায়গায় 3 বছর, কোনো জায়গায় 4 বছর, কোনো জায়গায় 5 বছর। আচ্ছা, আমাদের ভারতবর্ষে কত বছর অন্তর এই যে নির্বাচন করা হয় সেটা বলো তো, কমেন্ট করে জানাও, ওকে। খুব সহজ কোশ্চেন, না পারলে কি আর বলবো, আমি বলে দেবো, তাই না, পরবর্তীতে। রাজনৈতিক দলের উপস্থিতি, এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের উপস্থিতি দেখা যায়, একাধিক রাজনৈতিক দল, এই টিএমসি, এই বিজেপি, এই সিপিএম, এই কংগ্রেস, বিভিন্ন আমরা দেখতে পাই আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, এবং এর মধ্যে আমরা একজনকে চুজ করি যে এই যে তুমি এইবারের জন্য আমাদের দেশে শাসন করবে, আমাদের রাজ্যে শাসন করবে, এরকম ভাবে আমরা চুজ করে দিই, তাই না। নেক্সট, সাধারণ সংখ্যাগরিষ্ঠের পদ্ধতির উপস্থিতি, অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠের পদ্ধতি কি আমরা লাস্ট চ্যাপ্টারে গিয়ে পড়বো, তবু একবার বলে দিই যে সাধারণভাবে যেই দল সব থেকে বেশি ভোট পাবে সেই, আমরা উদাহরণ হিসেবে যদি বলি, ওই যে ধরো 100 জন লোক রয়েছে, 3খানা দল রয়েছে, একটা দল কটা ভোট পেল, 30টা, একটা দল কটা পেল, 40টা, ঠিক আছে, আর একটা দল পেল কত, ওই ধরো 29টা, ঠিক আছে, এখানে সব থেকে বেশি কে পেল, 40টা, তো এ সরকার গঠন করবে, বোঝা গেল, বাকি দুটো বিরোধী দল থাকবে, ক্লিয়ার। অর্থাৎ যে সব থেকে বেশি ভোট পাচ্ছে, এমন নয় তোমাকে 70খানা ভোট পেতেই হবে তারপরে তুমি সরকার গঠন করবে, না, ওই 3টে দলের মধ্যে যেই দল সব থেকে বেশি পাবে, ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট, প্রকৃতিগত ভিন্নতা, এই যে পরোক্ষ গণতন্ত্রে প্রকৃতিগত ভিন্নতা দেখা দেয়, প্রকৃতিগত ভিন্নতা বলতে কি বোঝাচ্ছে, দেখো, প্রকৃতিগত ভিন্নতা বলতে একদিকে যেরকম আমরা সংসদীয় শাসন ব্যবস্থা দেখতে পাই, অন্যদিকে আবার রাষ্ট্রপতি শাসিত সরকারও দেখতে পাই, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের সরকারের আবার উপস্থিতি এই পরোক্ষ গণতন্ত্রের মধ্যে, তো সেই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তারপরে জনপ্রতিনিধিগণ জনগণের নিকটবদ্ধ, সরি এখানে একটু টাইপিং মিস্টেক আছে, জনগণের নিকট দায়বদ্ধ হবে, ঠিক আছে, জনপ্রতিনিধিগণ জনগণের নিকট দায়বদ্ধ, অর্থাৎ দায়বদ্ধ বলতে কি বোঝাচ্ছে, ঠিক অনেকটা বলতে পারো ওই যে ভোটের আগে যে আসে, কাকা চাচা আমাকে ভোট দেবেন, ঠিক আছে, আমি তোমার পাড়ার ছেলে না, তোমার আশীর্বাদে সেই ছোটবেলায় তুমি আমাকে ছেলে বলেছিলে, দেখা গেল একটা 20 বছরের ছেলের কাছে গিয়ে একজন 80 বছরের বুড়ো বলছে তুমি আমাকে ছেলে বললি না,
আমি তোমার ছেলে হই, তুমি আমাকে ভোটটা দিও, জিতিয়ে দিও। তারপর সেই যে সিনেমায় দেখেছি এঁটো খাচ্ছে, আবার ওইদিকে গিয়ে বমি করে ফেলছে, যে ব্যাপারটা যাই হোক, লোক দেখানোর ব্যাপার। আর কি বলবো, যে জনগণের কাছে দায়বদ্ধ থাকে ভোটের জন্য, একরকম বলতে পারি। আমরা যদি ভালোভাবে বলি জিনিসটাকে, যে এই যে জনগণের কাছে কিভাবে দায়বদ্ধ থাকছে, যে জনগণ আমাকে বেশ কিছু নির্দেশ দান করেছে, জনগণ আমাকে চুজ করেছে, আমি জনগণের জন্য কাজ করব, এরকম একটা চিন্তা ভাবনা। সে কতটাই আমরা তো দেখি। যাই হোক, অবাধ প্রতিযোগিতামূলক নির্বাচন, অর্থাৎ ওই দৌড়ে যে জিতে যাবে, অর্থাৎ ভোট পেয়ে যে জিতে যাবে একরকম, সেই একরকম কি হবে, শাসন করবে, সরকার গঠন করবে, তাই না? খুব সহজভাবে যদি আমরা বললাম। তো পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য আমরা বুঝলাম। তাহলে পরোক্ষ গণতন্ত্র কি, দেখি কতটা মনে আছে, এতক্ষণ তো বললাম। তো পরোক্ষ গণতন্ত্র কি, কমেন্ট করো তো দেখি। এইবার এই পরোক্ষ গণতন্ত্রের কিছু দোষগুণ দেখব, ঠিক আছে? দেখো, জনগণের শাসন, জনগণের শাসন বলতে কি বোঝাচ্ছে, যে জনগণ তার প্রতিনিধি চুজ করছে পরোক্ষ গণতন্ত্রে, অর্থাৎ প্রতিনিধি চুজ করে তাকে বলছে আমাদের হয়ে শাসন করো, এবং সেই প্রতিনিধি তাদের জন্য, জনগণের জন্য কি করছে, বিভিন্ন নিয়ম কানুন তৈরি করছে, বিভিন্ন চিন্তা ভাবনা নিচ্ছে, যার ফলে একরকম সেই প্রত্যক্ষ গণতন্ত্রের থেকে এটা বেশি সাফল্য লাভ করছে, ঠিক আছে? অর্থাৎ সবাই এক জায়গায় হওয়ার ঝামেলা নেই, সবাই এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা নেই, একজনকে বলছে তুমি একটু ভালো মতো চিন্তা করবা, করে আমার জন্য বিভিন্ন নিয়ম কানুন তৈরি করবা, এরকম যে একটা কথা বলছে, ঠিক আছে? যে প্রতিনিধি চুজ করছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভাবে সরকারের সঙ্গে কি যুক্ত থাকছে, কে, এই জনগণ। বোঝা গেল? হয়তো সে সরাসরি গিয়ে ওই চেয়ারে বসছে না, কিন্তু সে তো চুজ করে পাঠাচ্ছে একরকম। তার আমি কাকে চুজ করব, যার সঙ্গে আমার মনের মিলন ঘটবে, তাই না? তো তার চিন্তা, তার উপরে আমি সমর্পিত, তাকে বলে দিচ্ছি যে না, ঠিক আছে? যাই হোক, সুদক্ষ জনপ্রতিনিধি, আমরা তাদেরকেই চুজ করবো যারা সুদক্ষ হবে। কতটা দক্ষ চুজ করি সে পরের কথা, কিন্তু আমরা তো চেষ্টা করি যে একজন সুদক্ষ এবং খুব একটা ভালো মানুষ, যে ওই পার্টিকুলার কাজে এক্সপার্ট, তাকে চুজ করব, তাই না? সেরকম মানুষকে চুজ করি। এছাড়া বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে উপযোগী, বৃহৎ রাষ্ট্রে ওই যে বললাম, প্রত্যক্ষ গণতন্ত্রে কি হয়, যে সরাসরি সবাই যোগদান করে, সেখানে কম জনসংখ্যার জন্য ওটা ঠিক আছে। কিন্তু পরোক্ষ গণতন্ত্র বড় রাষ্ট্রের ক্ষেত্রে, 150 কোটি আমাদের ভারত বড় রাষ্ট্র, অনেক জনগণ, তো কি এক জায়গায় হওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে কি, এই দেখা হলো 1 কোটি মানুষ পিছু একজন কি প্রতিনিধি যদি চুজ করে দিই, তো হয়ে গেল, খুব সহজ, তাই না? নেক্সট, সরকারের দায়বদ্ধতা। সরকার একভাবে জনগণের কাছে দায়বদ্ধ থাকে, কারণ তাকে চুজ করছে, তার একটা দায়িত্ব থাকে যে না, তারা আমাকে বিশ্বাস করে চুজ করেছে, আমাকে তার জন্য কাজ করতে হবে, এই যে ভাবনাটা। ভোটাধিকারের স্বীকৃতি। দেখো, এই যে প্রত্যক্ষ গণতন্ত্রে, পরোক্ষ গণতন্ত্রে ভোটাধিকার স্বীকৃত হয়েছে, সর্বজনীন ভোটাধিকারের যে ব্যাপারটা, যে ভোট দিয়েই কি চুজ করা হচ্ছে, তাই না, নারী পুরুষ নির্বিশেষে। যাই হোক, একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি, ওই যে বললাম একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায়, যেই দলের চিন্তা ভাবনা জনগণের ভালো লাগে সেই দলকে চুজ করে, এবং যেই দল জিততে পারেনি বা কম সংখ্যায় ছিল, সেই দল ওই শাসক দলের বিরোধী দল হিসেবে কাজ করে, ঠিক আছে? সংসদীয় শাসন ব্যবস্থার উপস্থিতি, সংসদীয় শাসন ব্যবস্থা দেখা যায় এই প্রত্যক্ষ গণতন্ত্রে। আমরা আগের দিন আলোচনা করেছিলাম কিছুটা, যে সংসদীয় শাসন ব্যবস্থা কি জিনিস, তাই না? যাই হোক, তো এটা আলাদাভাবে আর কিছু বলার নেই। শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক। এখন শাসক আর শাসিতের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে না তুললে পরে তো শাসক শ্রেণীকে হাঁটিয়ে দেবে, তাই না, জনগণ? তো একরকম সুন্দর সম্পর্ক থাকে। এছাড়া সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ, এবং এই পরোক্ষ গণতন্ত্রে কি হয়, সংখ্যালঘুদের অধিকার, যারা সংখ্যায় কম ওই রাষ্ট্রে, তাদের অধিকার সংরক্ষণের জন্য বিভিন্ন নিয়মকানুন এই সরকার গঠন করে থাকে, ঠিক আছে? ক্লিয়ার? যাই হোক, এবার পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বেশ কিছু দোষও রয়েছে, যে জিনিসের মানে কি বলবো, গুণ থাকবে তার দোষ থাকবে না, এটা তো হতেই পারে না, তাই না? পরোক্ষভাবে নির্বাচিত সরকার, অর্থাৎ জনগণ পরোক্ষভাবে তো নির্বাচিত করে না, একজন প্রতিনিধি চুজ করছে, তাই না? সেই প্রতিনিধিরা আবার একটা পিএম বা সিএম চুজ করছে, পরোক্ষভাবে অ্যাকচুয়াল মন্ত্রীদেরকে চুজ করা হচ্ছে, ঠিক আছে? তাই জন্য বলছে পরোক্ষভাবে নির্বাচিত সরকার তো একরকম অনেকের তো নাও মানতে পারে, তাই না? তুমি প্রধানমন্ত্রীকে চুজ করছো না, তুমি তোমার এলাকার কি এমপিদেরকে চুজ করে দিচ্ছ, এমপিরা গিয়ে তাদের মধ্যে থেকে একটা প্রধানমন্ত্রী চুজ করছে, তাই না? তারা ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে চুজ করছে। তোমরা যখন সেই প্রধানমন্ত্রী কিভাবে আসে, তার পদে নির্বাচিত হয়, সেটা যখন দেখবে, তখন যখন পড়বে তখন বুঝতে পারবে জিনিসটা খুব ভালো মতো। তারপর আছে জনস্বার্থে বিরোধী,
অর্থাৎ আমরা বলতে পারি এই যে যাদেরকে আমরা নির্বাচন করছি, যে সমস্ত প্রতিনিধিদের, তারা এই জনগণের যে স্বার্থ তার থেকে বেশি নিজেদের স্বার্থের উপরে বেশি গুরুত্ব দেয়। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে হানা দিলে অনেক অনেক সেই কাগজ বেরোচ্ছে, ঠিক আছে, কাগজ বলতে গান্ধীজির ছবি ছাপানো কাগজ, ঠিক আছে। যাই হোক, জনগণের সীমিত নিয়ন্ত্রণ, একরকম জনগণের কোনো নিয়ন্ত্রণই থাকে না। জনগণ শুধু ওই ভোট দিয়ে তা নির্বাচন করে দিচ্ছে, তারপরে প্রতিনিধিরা যা চিন্তা ভাবনা করছে, যা সিদ্ধান্ত নিচ্ছে তাই হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। আইন পর্যন্ত তারা তাদের মতো করছে। হ্যাঁ, এমন নয় যে পুরোপুরি ঠিক হয় না, কিছু ক্ষেত্রে হয়, বোঝা গেল। অনেক ক্ষেত্রেই হয় যে না, তারা জনগণের কথা ভাবে, এমন নয় ভাবে না, ভাবে, কিন্তু কিছু ক্ষেত্রে আবার বুঝতেই পারছো, দুর্নীতিগ্রস্ত প্রশাসন এবং প্রশাসন সর্বেসর্বা হয়ে যায়, যেহেতু তাদের উপরে আমরা সম্পূর্ণ দায়িত্ব যেহেতু দিয়ে দিই, তারা নিজেদেরকে ভগবান ভাবা শুরু করে। আর যখনই ভগবান ভাবা শুরু করে, জনগণের কথা তো ভাববই না, বোঝা গেল। আমলাতন্ত্রের উদ্ভব হয় ওই যে শাসন ব্যবস্থা পরিচালনার জন্য আমলাতন্ত্রের উদ্ভব হয়। যেরকম আমরা প্রত্যক্ষ গণতন্ত্রে দেখছিলাম, ওখানে জনগণই সরাসরি কাজ করছে, তো আলাদাভাবে আমলা গঠন তৈরি করার কোনো প্রশ্নই উঠতো না। কিন্তু এখানে তো জনগণ কাজ করছে না, এত জনগণের জন্য মানুষের যে কাজ করাতে হবে, সেও তো সেই ক্ষেত্রে আমলাতন্ত্র সৃষ্টি হচ্ছে। আমলাতন্ত্র কি? এই যে সরকারি অফিসার যারা স্থায়ীভাবে যুক্ত হয় সরকারি বিভিন্ন কাজে, ঠিক আছে। সংখ্যালঘুদের স্বার্থের পরিপন্থী, অর্থাৎ এই যে পরোক্ষ গণতন্ত্রে যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল শাসন করে, তো সংখ্যালঘু যে লোকগুলো রয়েছে তাদের একরকম কি অধিকার ক্ষুণ্ণ হয়, ঠিক আছে, তাদের অধিকার অনেক সময় চাপা পড়ে যায়, তাদের কথা ভাবাই হয় না, ঠিক আছে। সুষ্ঠু ভোট পদ্ধতির অনুপস্থিতি, ওই যে আমরা তো দেখতেই পেয়েছিলাম এর আগের পঞ্চায়েত ভোট, তারপরে অনেক ভোটই আমরা দেখতে পাই কতটা সুষ্ঠু হয়, মারপিট তো একদম হয় না আমাদের এখানে, তাই না? অর্থাৎ আমাদের দেশে ভোটের সময় সবাই তো খুব শান্তভাবে মানে ভোট প্রদান করতে পারি, আমরা যাই আর ভোট দিয়ে চলে আসি, তাই না? যাই হোক, আঞ্চলিক সমস্যা সম্পর্কে উদাসীনতা, অর্থাৎ এই যে এত বড় রাষ্ট্র, আমরা ভারতের উদাহরণ যদি নিই, এত বড় রাষ্ট্র, বিভিন্ন অঞ্চলে ছোট ছোট সমস্যা, এই রাস্তা ভাঙা, অনেকেই রাস্তার মাঝে গিয়ে কি করছে, ধান গাছ লাগাচ্ছে, যে এই সমস্যাগুলো যতক্ষণ ধান গাছ না লাগানো হয়, পেপারে না আসে, ততক্ষণ ওর দিকে নজর দেওয়া হয় না, তাই না? তো একরকম বলছে আঞ্চলিক যে সমস্যা সেগুলো একরকম ইগনোর হয়ে যায়। যাই হোক, আশা করছি এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। বুঝতে না পারলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে। এবার আমরা ওই যে বলেছিলাম আরো দুটো ভাগের কথা, একটা হচ্ছে উদারনৈতিক আর একটা সমাজতান্ত্রিক গণতন্ত্র। আমরা আজকের ক্লাসটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা এগুলো বেসিক্যালি কিছুটা বলে দিই যে উদারনৈতিক গণতন্ত্র কি, সমাজতান্ত্রিক গণতন্ত্র কি, বলে আমরা আগিয়ে যাব, ঠিক আছে। দেখো, উদারনৈতিক শাসন ব্যবস্থা বলতে এমন একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বোঝাচ্ছি যেখানে আমরা বলতে পারি যে সাধারণ জনগণের যে স্বাধীনতা, যে অধিকার, তাদের মধ্যে সাম্য প্রতিষ্ঠা, সংখ্যাগরিষ্ঠ দলের শাসন, তারপরে কি বলবো, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোট অধিকার, অর্থাৎ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যালেন্স ক্রিয়েট হয়, ঠিক আছে। আবার বলতে পারি যে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই সমান অধিকার পায়, তারপরে জাতি ধর্ম নির্বিশেষে সবাই সমান অধিকার পায়, সেই ধরনের ব্যবস্থাকে ডেমোক্রেটিক সিস্টেমকে আমরা কি বলতে পারি, উদারনৈতিক গণতন্ত্র। আর সমাজতান্ত্রিক গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, যেখানে আমরা বলতে পারি একসঙ্গে শ্রমিক এবং দরিদ্র যে শ্রেণীরা, শ্রমিক কৃষক শ্রেণীরা তাদের অধিকার পায়, কিন্তু ওখানে পুঁজিপতি শ্রেণীদেরকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করা হয়, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র। একরকম এখানে সবাই সমান অধিকার পায় না, এখানে কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী খুব ভালো অধিকার পায়, কিন্তু পুঁজিপতি শ্রেণীকে পুরো শেষ করে দেওয়ার যে চিন্তা ভাবনা করা হয়, সেই শাসন ব্যবস্থাকে একরকম সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থার যে কথা সেটা বলা হচ্ছে, ঠিক আছে। এখন আশা করছি এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স বোঝা গেছে। এখানে সবাই সমান অধিকার পাচ্ছে, যেখানে ধনী দরিদ্র নির্বিশেষে, আর সমাজতান্ত্রিক গণতন্ত্রে সেখানে পুঁজিপতি শ্রেণীকে একরকম শেষ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এখানে একটা কোশ্চেন করার রয়েছে যে বলতো ভারতবর্ষে এই যে পরোক্ষ গণতন্ত্র তো চালু রয়েছে, এর সঙ্গে উদারনৈতিক এবং সমাজতান্ত্রিক ধারণার মধ্যে কোন ধারণাটা এর সঙ্গে যুক্ত রয়েছে, এটা কমেন্ট করে জানাবো আমাকে, ঠিক আছে। যাই হোক, এবার আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে পক্ষে বিপক্ষে, আমরা এতক্ষণ পরোক্ষ এবং প্রত্যক্ষ গণতন্ত্রের কথা বলেছিলাম, ওখান থেকেই যদিও এইগুলো আমরা করতে পারি, তারপরেও আলাদাভাবে একটু করে রাখি, ঠিক আছে। আজ থেকে গণতন্ত্রের শাসন ব্যবস্থার যে পক্ষে বিপক্ষে যুক্তি, আগে আমরা গুণ বা পক্ষে দেখে নিই, তারপরে আমরা বিপক্ষে দেখব বা ত্রুটি দেখব, ঠিক আছে। প্রথমে আমরা পক্ষে দেখি, কি বলছে, সর্বসাধারণের কল্যাণ সাধিত হয়। এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ কি করছে, নির্বাচন করছে,
সে হয় প্রতিনিধি চুজ করছে, না হলে তারা নিজেরা সরাসরি গিয়ে শাসন করছে। ফলে কি হচ্ছে, জনগণের কল্যাণ সাধন হচ্ছে। যদি প্রতিনিধি চুজ করে তাহলে প্রতিনিধিরা জনগণের জন্য কাজ করছে, আর যদি নিজেরা করে তো নিজেরা নিজেদের জন্য তো কাজ করবেই। বোঝাই গেল। স্বাধীনতা ও সাম্যের স্বীকৃতি, অর্থাৎ এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতা ও সাম্যের পাওয়া যায়, ঠিক আছে। সবাইকার সমান অধিকার, সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে, বাক স্বাধীনতা রয়েছে, ধর্মীয় স্বাধীনতা রয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা হচ্ছে, রাজনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে, তাই না? কিন্তু তুমি ভাবো ডিক্টেটরশিপ, ওই যে একনায়কতন্ত্র, ওখানে পাওয়া যাবে জিনিসটা? নিশ্চয়ই না, তাই না? নেক্সট কি বলছে, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ ওই যে প্রত্যক্ষ গণতন্ত্রে যেরকম সরাসরি তারা ওখানে থাকছে, সরাসরি তারা রাজনৈতিক কাজে অংশগ্রহণ করছে, তো তাদেরকে সচেতন থাকতে হয়। এছাড়া পরোক্ষ গণতন্ত্রের ক্ষেত্রেও সেম হয়, যে কি জনগণ প্রতিনিধি চুজ করছে, তাকে চিন্তা ভাবনা করতে হবে, না আমাকে একে চুজ যখন করব, তো আমাকে মনে রাখতে হবে যে ও যাতে আমাদের হয়ে সত্যিই কাজ করে, ও শুধু নিজের স্বার্থে যাতে কাজ না করে। যদি নিজের স্বার্থে করে পরের বার হাঁটিয়ে দেবো, এরকম একটা চিন্তা ভাবনা থাকতে হবে। তো বলছে এটা প্রতিফলিত হয়, ঠিক আছে, গণতান্ত্রিক ক্ষেত্রে। নেক্সট কি বলছে, সরকারের স্থায়িত্ব বৃদ্ধি। যখন আমরা একটা দলকে চুজ করি তখন কি হয়, বেশ ভালো, এই দলটা আমাদের জন্য কাজ করছে, তো স্থায়িত্ব বাড়াই, যে পরের বার আবার চুজ করবো। আর একটা সরকার যখন অনেক বছর ধরে থাকে, অনেক বছর বলতে মিনিমাম 10-15 বছর যখন থাকে, তখন ভালো মতো কাজ করতে পারে। কোনো দল যদি থাকার পরেও করতে পারছে না, মানে বুঝতেই পারছো। যাই হোক, 5 বছর না, একটা দলকে মিনিমাম 10 বছর থাকা উচিত, তার থেকে বেশি আমার মনে হয় না উচিত। কারণ একটা দল ছিল যারা খুব ভালো, ঠিক আছে, কিন্তু 30 বছর থাকার পরে মানে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল। এখন কিছু দল 5 বছরেও পুরোপুরি কাজ করতে পারে না, মিনিমাম 10 বছর তাদের দেওয়া উচিত। আর কিছু দল 10-15 বছর থাকার পরেও কিছু করছে, কিছু করছে না, দেখাচ্ছে আমি অনেক কিছু করছি কিন্তু করছে না, এরকম থাকে, ঠিক আছে। দায়িত্বশীল সরকার, এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একরকম দায়িত্বশীল সরকার থাকে। কেন কথাটা বলা হচ্ছে, তার কারণ হচ্ছে তারা যেহেতু জনগণই, ওই যে চুজ হচ্ছে প্রধানমন্ত্রী, আমাদের মোদিজি রয়েছে, মোদিজি কি প্রধানমন্ত্রী, তাই না? তিনি কিন্তু একজন সাধারণ জনগণই, সে নির্বাচিত হয়েছে। এই যে আমাদের মমতা ব্যানার্জি দিদি রয়েছে বা পিসি রয়েছে, সে কি, সেও তো একজন সাধারণই জনগণ। যে এমএলএ চুজ করছে, তোমাদের পাড়া থেকে যে প্রধান বা মেম্বার চুজ করছে পঞ্চায়েতের, বা পৌরসভার কাউন্সিলর চুজ করছো, তারা তো তোমাদের এলাকারই লোক, তাই না? তারা তো সাধারণ জনগণ, নাকি ওরা অন্য কোনো গ্রহ থেকে এসছে, তাই না? তো তারা সাধারণ জনগণ, এবং তারা ভাববে কিছুটা হলেও যে না, আমার দেশের মানুষের, আমার এলাকার মানুষের জন্য কাজ করতে হবে। কতটা করে তোমরা সে ভালো জানো। কিছু কিছু এলাকায় সত্যিই করে, খুব ভালো কাজ করে, আবার কিছু কিছু এলাকায়, যাই হোক। সরকারের স্বৈরাচারিতা রোধ, ওই যে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না, কারণ জানে আমি যদি এমন কোনো কাজ করি জনগণ পরে পরে আমাকে চেঞ্জ করে দেবে। তো এটা গণতান্ত্রিক ব্যবস্থাতেই হয়, বোঝা গেল। নেক্সট, এর কিছু ত্রুটি তো রয়েছে, কি, অজ্ঞ ও অশিক্ষিতের শাসন। সত্যি কথা বলে দিয়েছে তো। আমরা তো দেখতেই পাচ্ছি যে কিছু কিছু শাসক রয়েছে যারা কতটা শিক্ষিত, পরবর্তীতে বিভিন্ন জাল যে সার্টিফিকেট সেগুলো ধরা পড়ে, জানো তো, শুনেছ? যাই হোক, তো আমরা জ্ঞানীগুণী ব্যক্তিদের চুজ করি, খুব ভালো। যাই হোক, নেক্সটে চলে যাই। সংখ্যালঘুদের স্বার্থে বিঘ্নিত হওয়ার আশঙ্কা, ওই যে বললাম সংখ্যালঘু শ্রেণী, যা যেহেতু একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যালঘিষ্ঠ যে দল, অর্থাৎ সংখ্যালঘিষ্ঠ বলছে না, সংখ্যাগরিষ্ঠ যে দল, সেই সংখ্যাগরিষ্ঠ দলই সরকার গঠন করে। ফলে কি হয়, সংখ্যালঘিষ্ঠ যে দলটা রয়েছে বা সংখ্যালঘু যে সম্প্রদায়টা রয়েছে, তাদের যে অধিকার কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়, ঠিক আছে। রক্ষণশীল শাসন ব্যবস্থা, দেখো অশিক্ষিতদের শাসন হলে যা হয়, অশিক্ষিতরা কি, তারা একটা পর্যায়ের উপরে উঠতেই চায় না, তাদের দেশকে উন্নতি ঘটানোর ক্ষেত্রে যে বিভিন্ন কাজ করতে হবে সেটা তো তারা জানেই না, তাহলে কি করে হবে? তো জনগণের জন্য যে এই নাও, এই দিয়ে দাও, এই দিয়ে দাও, ঠিক আছে, দিয়ে খুশি রাখো। চাকরির জন্য যে আমার কারখানা তৈরি করতে হবে, এরকম না করে কি করছে, আমরা সরাসরি কিছু টাকা ধরিয়ে দিচ্ছি, কিছু শ্রী দিয়ে দিচ্ছি, ঠিক আছে, না কিছু মন্দির মসজিদ দিয়ে দিচ্ছি, এই নিয়ে জনগণ খুশি থাকুক। আমার দেশের টেকনোলজির যে উন্নতি ঘটাবো তার দিকে চিন্তা ভাবনা নেই, শিক্ষার উন্নতি ঘটাবো তার দিকে চিন্তা ভাবনা নেই, ঠিক আছে। যে ব্যাপারগুলো ব্যয়বহুল, এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অনেক ব্যয়বহুল হয়, কারণ হচ্ছে বিশেষ করে পরোক্ষ গণতন্ত্র যেটা রয়েছে, সেই গণতন্ত্রে যেরকম ভোটে প্রচুর খরচ, ঠিক আছে, এই ক্লাবে দিতে হবে, ওই ক্লাবে দিতে হবে, এটা আউট খরচ, ঠিক আছে, এটা আমরা খাতায় না রাখি, ঠিক আছে। যেরকম ভোটের জন্য যে প্রচার কার্য চালাতে হবে, ঠিক আছে, ব্যানার বানাতে হবে, এই জিনিসগুলো, তারপরে
বিভিন্ন এলাকায় এলাকায় ঘুরতে হবে, মানুষজনকে ভোটের আগে রাস্তা তৈরি করে দিতে হবে, ঠিক আছে, কিছু ঘর বাড়ি তৈরি করে দিতে হবে, এই যে ব্যাপারগুলো, ভোটের আগে মানুষের বাড়ি যেতে হবে, মানে পুরো 5 বছরের মধ্যে শেষ দিকে একটুখানি দেখা পাওয়া যায় ভোটের আগের 1-1.5 মাস, ঠিক আছে। তো জরুরি অবস্থার পক্ষে অনুপযোগী মানে খুব ইম্পর্টেন্ট কিছু দরকার পড়লো, তখন সেই ক্ষেত্রে এই শাসন ব্যবস্থা বলছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে যেহেতু চিন্তা ভাবনার কথা আসছে, বিশেষ করে প্রত্যক্ষ গণতন্ত্রের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে সবাই এক জায়গায় হতে পারে না, চিন্তা ভাবনা নিতে গিয়ে বড় মুশকিল হয়ে যায় যে এই সিদ্ধান্ত নেব কি নেব না, এই যে ব্যাপারগুলো। দল প্রথার কুফল, এই যে অনেকগুলো দল করছে, মারপিট হচ্ছে, তাই না, আমি জিতবো আমি জিতবো, অনেক অনেক দল অনৈতিক উপায়গুলোকে অবলম্বন করছে। এছাড়া আরও একাধিক খারাপ গুণ রয়েছে, এই দল প্রথারও অনেক কুফল রয়েছে। আমরা বেসিক্যালি গণতন্ত্রের ভালো দিক খারাপ দিকও বুঝলাম। তো এখনো পর্যন্ত আমরা কি বুঝলাম, গণতন্ত্র কি বুঝেছি, গণতন্ত্রের বৈশিষ্ট্য বুঝেছি, গণতন্ত্রের বিভিন্ন রূপ দেখেছি, আমরা 4টে রূপের কথা দেখেছি, তাই না, এবং সেগুলোর সম্পর্কেও তার ভালো গুণ খারাপ দিক, তার বৈশিষ্ট্যও আমরা দেখে নিয়েছি, তাই না, যেরকম প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য দেখেছি, প্রত্যক্ষ গণতন্ত্র কি দেখেছি, ওর ভালো গুণ খারাপ গুণ দেখেছি, পরোক্ষর ক্ষেত্রেও সেম দেখেছি। আবার সঙ্গে আমরা উদারনৈতিক ও সমাজতান্ত্রিক গণতন্ত্র সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়েছি। এরপরে আমরা গণতান্ত্রিকের যে দোষগুণটাও দেখে নিয়েছি, আগে আমরা গণতন্ত্রের বৈশিষ্ট্যও দেখে নিয়েছি। এখন আমাদের বাকি থাকছে গণতন্ত্রের যে দরকার, গণতন্ত্রের সাফল্যমণ্ডিত করতে গেলে বা গণতন্ত্রকে যে ধারণা, এটাকে সাকসেসফুল করতে গেলে আমাদের কি কি করতে হবে, কি কি ধারণা রাখা উচিত, কি কি শর্ত রয়েছে, একাধিক শর্ত রয়েছে, তার মধ্যে আমরা কয়েকটার কথা বলবো। যেরকম একটা হচ্ছে গণতান্ত্রিক জনগণ। দেখো, একটা গণতন্ত্র তখনই সাফল্য লাভ করবে যখন তাদের মধ্যে গণতান্ত্রিক চিন্তা ভাবনা থাকবে, যে আমি এমন মানুষকে চুজ করব যে কিনা সত্যিই জনগণের জন্য কাজ করবে, একটা সুনাগরিক হতে হবে। এমন নয় ও আমার ধর্মের লোক, আমি ওকে চুজ করে দিলাম, ও যা করবে তাই, ও যে অন্য ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করলো কি ভালো ব্যবহার করলো সেটা দেখবো না, ও চাকরির জন্য কিছু করলো কিনা সেটা দেখবো না, ও শিক্ষার জন্য কিছু করছে কিনা সেটা দেখবো না, এইরকম না। একটা সুনাগরিক কি করবে, যে সবাইকার জন্য যে এই লোকটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখবে, তাই না। এই যে ব্যাপারগুলো, এক কথায় আমরা বলতে পারি একটা সুনাগরিক হতে হবে, গণতান্ত্রিক চিন্তা ভাবনা, সবাই যে সমান, সবাই যে এর সমান অধিকার পাবে, এই চিন্তা ভাবনা থাকতে হবে, ঠিক আছে। গণতান্ত্রিক শিক্ষার প্রসার, গণতান্ত্রিক শিক্ষার প্রসার বলতে কি বোঝাচ্ছে, এই যে গণতান্ত্রিক শিক্ষার প্রসার, আমরা বলতে পারি যে সাধারণ জনগণের কি কি অধিকার রয়েছে, কি সে কিভাবে একজনকে চুজ করতে পারে, সে যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাদের প্রতিনিধি, তখন কি করা যেতে পারে, এই যে ব্যাপারগুলো অনেক মানুষ জানেই না। অনেক মানুষ জানেই না যে ভোট দেওয়ার মাধ্যমে ওদেরকে হারিয়ে দেওয়া যেতে পারে। তারা মনে করে এই টিমটাই আমাদের সর্বেসর্বা, মসজিদ দিয়েছে, এই টিমটা আমাদের রূপশ্রী, এত করি কি সব বলছি, এই টিমটা আমাদের এই দিয়েছে ওই দিয়েছে, বিভিন্ন শ্রী দিয়েছে, ভান্ডার দিয়েছে। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো যদি আমরা ভাবি না, তাহলে হবে না। আমাদেরকে অ্যাকচুয়ালি তাদের কাজ কি, তাদেরকে আমরা কি জন্য চুজ করেছি, সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। বোঝা গেল। নেক্সট আসছে কি, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। বলছে হ্যাঁ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিচার বিভাগ খুব প্রয়োজনীয়, এবং সে বিচার বিভাগ যাতে শাসন বিভাগের দ্বারা প্রভাবিত না হয়। শাসন বিভাগ যদি আমাদের উপরে কোনো খারাপ সিদ্ধান্ত নেয়, আমাদের জন্য খারাপ আইন তৈরি করে, তাহলে আমরা বিচার বিভাগের কাছে গিয়ে বিচার দিতে পারি যাতে, এবং বিচারক যেন সঠিক বিচার করে, এই একটা ব্যাপার। শক্তিশালী বিরোধী দল। বলছে একটা শক্তিশালী বিরোধী দল থাকলে, যে দল শাসন করছে সেই দল যদি কোনো খারাপ সিদ্ধান্ত নেয়, তাহলে ওই বিরোধী দলটা কি করবে, এই তুমি এটা খারাপ করছো, ঠিক আছে। ফলে ওই যে শাসক দল ভয়ে ভয়ে থাকবে, না পরের বার ওকে যে ও জিতে যেতে পারে, আমি যদি এই সিদ্ধান্ত নিই তাহলে ওই জিনিসটাকে প্রচার করে নিজের পক্ষে নিয়ে আসতে পারে, এবং পরের বার ও সরকার গঠন করতে পারে। বোঝা গেল। ফলে অনেক সময় মানে ব্যালেন্স থাকে। নেক্সট, লিখিত সংবিধান। যখন লিখিত সংবিধান থাকবে, মানুষ তাদের অধিকার সম্পর্কে জানতে পারবে, তাদের দায়িত্ব সম্পর্কে জানতে পারবে, ফলে কি হবে, গণতন্ত্র একরকম, অ্যাকচুয়ালি গণতন্ত্র বলতে যেটা পাই, জনগণের শাসন, সেটা সাকসেসফুল হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতা অর্থাৎ ছড়িয়ে দেওয়া, বিভিন্ন আঞ্চলিক এলাকার মধ্যে যখন ছড়িয়ে দেওয়া হবে, তখন কি হবে, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সমস্যাগুলোকে খুঁটিয়ে দেখা হবে। যদি এমন হতো যে আমাদের ভারতবর্ষে পঞ্চায়েত প্রথা না থাকতো, রাজ্যের কোনো সরকার না থাকতো, সরাসরি কেন্দ্র সরকার থাকতো, তাহলে কি হতো, ওরা প্রতিদিন এসে আমাদের দেখতে পেতো, বা এই এলাকায় কি সমস্যা চলছে সেটা দেখতে পেতো? একদম না। সে কত মাইল দূরে দিল্লি আমাদের থেকে, পশ্চিমবঙ্গে এসে দেখবে? দেখালো মাসে একবার আসলো, তাও কি সবাইকে সমস্যা দেখতে পারবে? কিন্তু এই এলাকায়, বিভিন্ন এলাকার মধ্যে যদি ক্ষমতা, বিভিন্ন সংস্থার মধ্যে ক্ষমতা দিয়ে দেওয়া হয়, যে তুমি এই এলাকার দায়িত্ব তোমার দিলাম, এই এলাকার উন্নতি ঘটানোর দায়িত্ব তোমার, তাই না? বোঝাতে পারছি তো জিনিসগুলো। নেক্সট, সুযোগ্য নেতৃত্ব। নেতৃত্ব খুব যোগ্য হওয়া উচিত।
নেতা যা বলবে সেটা যাতে সবাই শোনে। আমাদের প্রধানমন্ত্রী যদি যোগ্য হয় তাহলে তার কথা সবাই শুনতে বাধ্য, মুখ্যমন্ত্রী যদি যোগ্য হয় তার কথাও সবাই শুনতে বাধ্য, এবং সে যেইভাবে চালাবে সেইভাবেই চলবে। ঠিক আছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি এমন বলে, এই দেখো ওরা করছে আমি কি করে বলবো বলো তো, আরে বাবা তুমি তো নেতা, তোমার কথা শুনেই তো সবাই চলবে। তোমাদের কথা না শুনে শুনে চলবে না এরম কেউ নেই এই দেশে। ঠিক আছে, তুমি নেতা, তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, কোন প্রশাসন তোমার কথা শুনবে না? তোমারও তো এতটা ক্ষমতা রয়েছে। ঠিক আছে, যাই হোক, অর্থনৈতিক সাম্য, কিছু কিছু তাত্ত্বিক বিশেষ করে মার্ক্সবাদীরা বলছে গণতান্ত্রিক সাফল্য ঘটানোর জন্য অর্থনৈতিক সাম্য ঘটানো খুব দরকার। আমরা দেখেছিলাম অর্থনৈতিক সাম্য না ঘটালে কি হতে পারে, তাই না? পুঁজিপতি শ্রেণী মানে একরকম ক্ষমতা দখল করে নেবে। সৎ ও সুদক্ষ কর্মচারী, এবং এই যে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে, সরকারি সংস্থা, সেখানে যাতে সঠিকভাবে কাজ হয়, ওই টেবিলের তলা দিয়ে যাতে মিষ্টি খাওয়ার টাকা না নেয়, এরকম যদি সঠিক এবং সৎ কর্মচারী থাকে তাহলে দেশের উন্নতি ঘটবে। ঠিক আছে, যাই হোক, আমরা নেক্সটে চলে যাই। গণতন্ত্রের ভবিষ্যৎ কি? ফিউচার, ফিউচারের কথা বলছে, তাই না? বলো, আমরা আমাদের ভবিষ্যৎই জানি না, তো গণতন্ত্রের ভবিষ্যৎ কিভাবে জানবো? দেখো, গণতন্ত্রের ভবিষ্যতে আমরা কি বলতে পারি, দেখো গণতন্ত্র যে বর্তমানে সব থেকে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, এটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। নিশ্চয়ই, কারণ এইটাই একমাত্র শাসন ব্যবস্থা যার মাধ্যমে জনগণ তাদের মানে বেশিরভাগ জনগণ তাদের অধিকার পায়। এমন অন্য কোনো শাসন ব্যবস্থা নেই যেই শাসন ব্যবস্থায় এত পরিমাণে লাভবান হয় গণতন্ত্রের মতো জনগণ। ঠিক আছে, কিন্তু যাই হোক, গণতন্ত্র একরকম বিপদে রয়েছে কিছুটা হলেও আমরা বলতে পারি, কারণ জনগণের প্রাইভেসি যে ব্যাপারগুলো সেগুলো নষ্ট হচ্ছে। এই যে ডিজিটাল যুগে আমরা চলে এসেছি, এটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করবে, কিন্তু আমরা যেটা বলি যে এই যে আমরা ডিজিটাল যুগে চলে এসেছি, আমরা পোস্ট করছি ফেসবুকে, হ্যালো গাইজ, আজকে আমরা এখানে রয়েছি, আজকে আমরা এই খেয়েছি, এখন আমি এখানে রয়েছি, পুরো আপডেট ওখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কিডন্যাপিং বাড়ছে, জনগণের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এখানেও। তারপরে কি, ওই যে ডিজিটাল হ্যাকিং এর যে বিষয়গুলো, টেরোরিজমের একটা ব্যাপার রয়েছে, এই দেশ ওই দেশে আক্রমণ করছে। ঠিক আছে, এই দেশের আতঙ্কবাদীরা ওই দেশে গিয়ে আক্রমণ করছে, ওই দেশের আতঙ্কবাদীরা আরেক দেশে করছে, যেরকম পাকিস্তানিরা আমাদের দেশে এসে বারবার বোম ফেলছে। ঠিক আছে, যাই হোক, অনেক অনেক কারণ রয়েছে যার ফলে একরকম গণতন্ত্র একটু হলেও বিপদে রয়েছে। তো এই জিনিসগুলোকে আমাদের একটু ভাবতে হবে, আমাদের সাধারণ জনগণকে ভাবতে হবে, আমরা যেই প্রতিনিধি চুজ করছি তাদেরকেও ভাবতে হবে। তারা আন্তর্জাতিক সহযোগিতা আর মাধ্যমে, আন্তর্জাতিক সাহায্যের মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। না হলে একরকম কি হয়ে যাবে বলতো, গণতন্ত্র শেষ হয়ে যাবে। এই যে দুখানা বিশ্বযুদ্ধ হয়ে গেল, প্রথম ও দ্বিতীয়, তার পরবর্তীতেও এখনো পর্যন্ত অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে সেই পরিমাণে সাম্য প্রতিষ্ঠা এখনো পর্যন্ত হয়নি, এখনো পর্যন্ত হয়নি। যতই আমরা বলি সাম্য প্রতিষ্ঠা হয়েছে, সাম্য প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। সেই জিনিসগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, যাই হোক, আশা করছি ক্লিয়ার হয়েছে। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা, জিজ্ঞাসা করো, কমেন্ট বক্স তো রয়েছে খোলা, জিজ্ঞাসা করো। আর কি বলবো, আশা করছি বোঝাতে পেরেছি, চেষ্টা করেছি যথেষ্ট বোঝানোর। তোমরা কতটা বুঝেছো নিশ্চয়ই বলো। আর ধন্যবাদ।